তুই এই কাজটা করতে পারলি ইয়ানা? আমার নিজের আপন ভাইয়া আর বন্ধুদের চেয়েও তোকে বেশি বিশ্বাস করেছিলাম আমি, আর তুই আমার সাথে এমন বেইমানি করলি। হ্যাঁ করেছি, 1000 বার করব। আপনি আমাকে আটকানোর কে? আপনার যা মন চায় আপনি করে নিতে পারেন, আমার কোনো অনুশোচনা নেই। আমি কে তুই ভালো করে জানিস আমি কে, আর আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? তোর সাহস তো কম না। আমার ল্যাপটপ থেকে কানাডা যাওয়ার জরুরি মেইলগুলো ডিলিট করে দিয়েছিস। রংপুরের এই বিশাল পৈতৃক বাড়িতে সবার ভালো মন্দের খেয়াল রাখার অধিকার আমার আছে, আর আপনার ওই ভুল সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নিব না। আপনি পরিবার ছেড়ে, সবাইকে ছেড়ে একা বিদেশে গিয়ে সেটেল হবেন, আর আমরা সবাই এখানে বসে বসে আপনার জন্য কাঁদবো, সেটা আমি হতে দিব না। আরাফ আর নিজের রাগ সামলাতে পারে না। এক ঝটকায় ইয়ানাকে টেনে এনে দেওয়ালের সাথে চেপে ধরে। ইয়ানার পিঠ দেওয়ালে ঠেকতেই সে হালকা কেঁপে ওঠে। আরাফের চোখ দুটো রাগে লাল হয়ে আছে, নিঃশ্বাস ভারী। আরাফের চোখ দুটো রাগে লাল হয়ে আছে, নিঃশ্বাস ভারী। ইয়ানার মুখের একদম কাছে ঝুঁকে আসে সে। দুজনের মাঝে এক সুতোর ব্যবধান। ইয়ানার বুকের ভেতরটা ধক ধক করে ওঠে, কিন্তু সে চোখে চোখ রেখে জেদ ধরে দাঁড়িয়ে থাকে। আরাফের হাতের মুঠোয় ইয়ানার দুটো হাত শক্ত করে ধরা। ইয়ানা ছাড়ানোর চেষ্টা করলেও আরাফের শক্তির কাছে সে টিকতে পারছে না। সারা বাড়ি এখন নিস্তব্ধ। রাত প্রায় 2টো বাজে। সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। শুধু এই আধো অন্ধকার ড্রয়িং রুমে চলছে দুই জেদি মানুষের নীরব যুদ্ধ। আরাফের পারফিউমের কড়া ঘ্রাণ আর তার গরম নিঃশ্বাস ইয়ানার সারা শরীরে অদ্ভুত এক শিহরণ তৈরি করছে। তুই কি ভেবেছিস তুই আমার মেইল ডিলিট করলেই আমার যাওয়া আটকে যাবে? তুই আমাকে চিনিস না ইয়ানা, আমি যা চাই তা আমি আদায় করেই ছাড়ি। আপনিও আমাকে চেনেন না আরাফ ভাইয়া, আপনার যা মন চায় করেন। কাল সকালে দাদি এমনিতেও সব জেনে যাবে, আমি দাদিকে সব বলে দিয়েছি। হোয়াট? তুই দাদিকে বলেছিস? তুই জানিস এর রেজাল্ট কি হবে? আব্বু কাল সকালেই পুরো বাড়ি মাথায় তুলবে। তুলুক, পরিবারের সবার অধিকার আছে এটা জানার। আমাকে ছাড়ুন, এখন আমার ঘুম পাচ্ছে। ইয়ানা এক প্রকার জোর করেই আরাফের হাত থেকে নিজেকে হাত ছাড়িয়ে নেয়। আরাফ থমকে দাঁড়িয়ে থাকে। ইয়ানা সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরের দিকে চলে যায়। আরাফ রাগে ড্রয়িং রুমের সোফায় লাথি মারে। তার পুরো প্ল্যানটা আজ এই 19 বছরের মেয়েটা এক লহমায় শেষ করে দিল। সে হন হন করে গ্যারেজের দিকে চলে যায়। সেখানে রাখা তার শখের হিরো এক্সট্রিম 125 আর বাইকটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই বাইকটা বিক্রি করে দেওয়ার কথা চলছিল বিদেশ যাওয়ার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে সব আটকে গেল। সকালবেলা ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা। পরিবারের সবাই উপস্থিত। দাদির মুখ থমথমে। আবরার সাহেব মানে আরাফের আব্বু রাগে ফুঁসছেন। সালমা বেগম ছেলের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছেন। কবির সাহেব আর ফাতেমা বেগমও চুপচাপ বসে আছেন। সফিক ভাইয়া আর নিপা ভাবিও আজ কোনো কথা বলছে না। ইয়ানা এক কোনায় দাঁড়িয়ে নাস্তা রেডি করছে, যেন কিছুই হয়নি। আরাফ, তুই কালই তোর সব কাগজ ক্যান্সেল করবি। এই বাড়ি থেকে কেউ বিদেশে গিয়ে চিরস্থায়ী বসবাস করবে না। দাদি, আমার ক্যারিয়ারের ব্যাপার এটা। আমার ওখানে কত বড় অফার এসেছে তোমরা বুঝতে পারছো না। ইয়ানা না বুঝে তোমাদের উল্টাপাল্টা বুঝিয়েছে, আর তোমরাও ওর কথা শুনছো। ইয়ানা ভুল কিছু করেনি। আরাফ, সে আমাদের না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিচ্ছিস, তোর কি আমাদের প্রতি কোনো দায়িত্ব নেই? আমার ছেলেটা দিন দিন এমন কেন হয়ে যাচ্ছে কে জানে। সব ওই রাফি আর সাইফের পাল্লায় পড়ে। আমি কালই রাফির মায়ের সাথে কথা বলবো। আম্মু, এর মধ্যে রাফি আর সাইফ কোথা থেকে আসছে? এটা আমার নিজের সিদ্ধান্ত। আরাফ বাবা শোন, তুই যদি যাস আমাদের সবার কতটা কষ্ট হবে তুই বুঝিস। তোর ফারিয়া আপু কাল রাতে শোনার পর থেকে কাঁদছে। ওর স্বামী রায়হান আমাকে ফোন দিয়ে তোর ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আমরা একান্নবর্তী পরিবার, আমরা তো কাউকে এভাবে দূরে ঠেলে দিতে পারি না। চাচা, আমি তো চিরকালের জন্য যোগাযোগ বন্ধ করে দিচ্ছি না। আমার কথা শেষ আরাফ, তুই যাবি না মানে যাবি না। আর একটা কথা, তোর বয়স এখন 24। শফিকের পর এবার তোর বিয়ের চিন্তা করতে হবে। মাথার ভেতর বিয়ের ভূত চাপলে এইসব বিদেশ যাওয়ার চিন্তা এমনিতেই পালিয়ে যাবে।
বিয়ের কথায় ইয়ানা হঠাৎ করে হাত থেকে চায়ের চামচটা ফেলে দেয়। টুং করে শব্দ হতেই সবাই সেদিকে তাকায়। ইয়ানা নিচু হয়ে চামচটা তুলতে তুলতে আর চোখে আরাফের দিকে তাকায়। আরাফ ইয়ানার দিকেই তাকিয়েছিল। ইয়ানার চোখে একটা অজানা ভয় আর অস্বস্তি খেলা করছে। আমার এখন বিয়ের কোনো ইচ্ছে নেই দাদি। তোর ইচ্ছেতে তো এই সংসার চলে না ফাতেমা। তুই তোর ভাইয়ের মেয়ে তানিয়ার কথা বলছিলি না? মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ। জি আম্মা, তানিয়া তো আরাফের সাথে এই ইউনিভার্সিটিতে পড়তো। মেয়েটা খুব শান্ত আর ভদ্র। তানিয়া তো অনেক ভালো মেয়ে আম্মু, আরাফ ভাইয়ের সাথে মানাবেও খুব। ইয়ানা আর সেখানে দাঁড়াতে পারে না। সে দ্রুত কিচেনের দিকে চলে যায়। আরাফের চোখ ইয়ানার যাওয়ার পথের দিকেই আটকে থাকে। সে বুঝতে পারছে ইয়ানার ভেতর কিছু একটা ভেঙে পড়ছে, আর সেটাই আরাফকে অদ্ভুত এক শান্তি দিচ্ছে। কাল রাতের প্রতিশোধ নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে। ঠিক আছে দাদি, তোমরা যখন এত করেই বলছো, তানিয়ার সাথে কথা বলে দেখতে পারো। মেয়ে হিসেবে তানিয়া আসলেই স্পেশাল। আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। যেখানে একটু আগে সে বিদেশ যাওয়ার জন্য বাড়ি ছাড়তে রাজি ছিল, সেখানে হুট করে বিয়েতে রাজি হওয়াটা সবার কাছেই অবিশ্বাস্য মনে হয়। কিচেনের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ইয়ানার বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে ফালাফালা করে দিচ্ছে। দুপুরবেলা আরাফ নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু একটা দেখছিল। এমন সময় আদিব আসে ঘরে। আদিব ইয়ানার আপন বড় ভাই। কিরে আরাপ, তুই সত্যি তানিয়াকে বিয়ে করতে রাজি? কেন? তানিয়াকে বিয়ে করলে সমস্যা কোথায়? মেয়ে তো ভালোই। তুই তো সবসময় বলতি তোর এখন বিয়ে করার মুড নেই। হুট করে মুড চেঞ্জ হতে কতক্ষণ লাগে ভাইয়া? তুই বল, তানিয়ার সাথে আমাকে মানাবে না? ঠিক সেই মুহূর্তেই ইয়ানা ঘরে ঢোকে। তার হাতে আরাফের ইস্ত্রি করা শার্ট। ইয়ানার বুকটা ফ্যাকাশে। সে চুপচাপ শার্টটা বিছানার উপর রেখে চলে যেতে নেয়। ইয়ানা শোন, কিছু বলবেন? তানিয়াকে তো তুইও চিনিস। তোর কি মনে হয় তানিয়া এ বাড়ির বউ হয়ে আসলে তোদের সাথে মানিয়ে নিতে পারবে? সেটা আমি কিভাবে মানবো? আপনাদের পছন্দ হলে বিয়ে করে নিয়ে আসুন, আমি আসছি, আমার অনেক কাজ। ইয়ানা দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। আদিব মুচকি হেসে আরাফের পিঠে চাপড় মেরে চলে যায়। আরাফ বুঝতে পারে ইয়ানার রাগটা কোন পর্যায়ে গেছে। বিকেলের দিকে আকাশে মেঘ জমে কালো হয়ে আসে। যে কোনো সময় তুমুল বৃষ্টি নামবে। ইয়ানা ছাদে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো বাতাসে উড়ছে। চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার গালে। সে দ্রুত হাত দিয়ে সেটা মুছে ফেলে। হঠাৎ সে টের পায় তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। পরিচিত সেই কড়া পারফিউমের ঘ্রাণ। আকাশটা তো কাঁদছে, তুই কাঁদছিস কেন? আমি কাঁদছি না, আমার চোখে ধুলো পড়েছে। তাই? দেখি তো কোন ধুলো। আরাফ ইয়ানার সামনে এসে দাঁড়ায়। ইয়ানা মুখ ঘুরিয়ে নিতে চাইলে আরাফ তার থুতনি ধরে নিচের দিকে ফেরায়। ইয়ানার চোখ দুটো টকটকে লাল। আরাফের হাত ইয়ানার গালে ছুঁতেই ইয়ানার সারা শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে ওঠে। আরাফের হাতের স্পর্শ এত কোমল, এত গভীর যে ইয়ানার মনে হয় সে এই মুহূর্তেই সব সত্যি বলে দেবে। আমাকে এত ঘৃণা করিস, তাহলে আমার বিয়ে করার কথা শুনে তোর চোখে পানি কেন? আপনার জন্য আমার কোনো কান্না আসেনি। আপনার বিয়ে হলে আমারই ভালো। অন্তত সারাদিন আপনার এই বকাঝকা আর আমার ওপর খবরদারি করা থেকে তো বাঁচবো। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। আপনি তানিয়া আপুকে বিয়ে করে সুখী থাকুন। আরাফ ইয়ানার কথা শুনে একটু হাসে। তারপর হঠাৎ করেই ইয়ানার কোমরে হাত দিয়ে তাকে নিচের দিকে টেনে নেয়। ইয়ানা চমকে উঠে আরাফের বুকে হাত রাখে, তাকে দূরে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু আরাফের শক্তিশালী বাহুর বাঁধনে সে যেন আটকে যায়। আকাশে গুরু গুরু মেঘ ডাকছে। প্রথম বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। তুই আমাকে ঘেন্না করিস না ইয়ানা, তুই আমাকে ভয় পাস। কারণ তুই জানিস আমি কাছে এলে তোর এই জেদ, এই অহংকার সব গলে পানি হয়ে যাবে। তুই চাইলেও আমাকে অন্য কারো হতে দিবি না, আর নিজে আমাকে মেনেও নিবি না। তোর এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে? আরফ ভাইয়া প্লিজ আমাকে ছাড়ুন, কেউ দেখে ফেলবে। দেখুক। আজকে আমি জানতে চাই কাল রাতে তুই আমার বিদেশ যাওয়ার প্ল্যান কেন নষ্ট করলি? শুধু পরিবারের দোহাই দিবি না, আসল কারণটা বল। আমি কোনো কারণ জানি না, আমাকে যেতে দিন।
ইয়ানা ছটফট করতে থাকে। আরাফের ঠোঁট ইয়ানার কানের খুব কাছে নেমে আসে। তার গরম নিঃশ্বাস ইয়ানার ঘাড়ে আছড়ে পড়ছে। ইয়ানার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে আসে। তার মনে হচ্ছে সে এখনই আরাফের বুকে লুটিয়ে পড়বে। আরাফের হাত ইয়ানার কোমরের বাঁধন আরো শক্ত করে। বৃষ্টির বেগ বাড়তে থাকে। দুজনের শরীরই বৃষ্টিতে ভিজে একাকার। আরাফের ভেজা শার্টের ভেতর দিয়ে তার চওড়া বুক ইয়ানার নরম শরীরের সাথে মিশে যাচ্ছে। ইয়ানার ভেজা কাপড় তার শরীরের সাথে লেপ্টে আছে। আরাফের হাতের স্পর্শ ইয়ানার উন্মুক্ত কোমরে লাগতেই ইয়ানা শিউরে ওঠে। তুই যতক্ষণ না সত্যিটা বলবি আমি তোকে ছাড়বো না। তুই আমাকে চাস কি না আজ তোকে বলতেই হবে। আপনি কিছু বোঝেন না। আপনি কিচ্ছু বোঝেন না। কিচ্ছু বোঝেন না আপনি। আমাকে ছেড়ে দিন প্লিজ। কোথায় কষ্ট হচ্ছে তোর, বুকে নাকি এখানে? আরাফ তার এক হাত ইয়ানার কোমরের নিচ থেকে সরিয়ে তার ভেজা গালের ওপর রাখে। বড় আঙ্গুল দিয়ে আলতো করে তার কাঁপা কাঁপা ঠোঁট স্পর্শ করে। ইয়ানার সারা শরীর যেন অবশ হয়ে আসছে। সে আরাফের শার্ট খামচে ধরে। আরাফের চোখে এক অদ্ভুত নেশা। সে ধীরে ধীরে ইয়ানার ঠোঁটের দিকে ঝুঁকে আসে। ইয়ানাও কোনো বাধা দেয় না, বরং সে চোখ বন্ধ করে আরাফের এই আদিম আবেগের কাছে নিজেকে সমর্পণ করে দেয়। ঠিক সেই মুহূর্তেই আরাফের প্যান্টের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ইয়ানা চমকে উঠে আরাফকে ধাক্কা দিয়ে পিছিয়ে যায়। আরাফ বাস্তবে ফিরে আসে। সে বিরক্তি নিয়ে ফোনটা বের করে দেখে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। হ্যালো। খুব তো ছোট চাচাতো বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আরফ সাহেব। সাদের রোমাঞ্চ শেষ হলেই একটু বাস্তবে ফিরে আসুন। কে বলছেন আপনি? আর ফালতু কথা বলার সাহস পেলেন কোথা থেকে? সাহস তো আমার না, সাহস তো ইয়ানার। যে মেয়েটার আসল পরিচয় আপনারা কেউ জানেন না, তাকে নিয়ে এত আবেগ কিসের? মানে কি বলতে চাইছেন আপনি? আসল সত্যিটা জানলে ওই মেয়ের ছায়াও আপনি মারাবেন না। কবি সাহেবের নিজের কোনো মেয়ে নেই। ইয়ানাকে কোথা থেকে এসেছে আর আপনার বাবা আপনার সাহেবের সাথে তারে কিসের ডিল চলছে সেটা আগে নিজের দাদিকে গিয়ে জিজ্ঞেস করুন। আর হ্যাঁ, তানিয়াকে বিয়ে করার যে নাটকটা করেছেন সেটা সত্যি করে ফেলুন, নইলে ইয়ানার আসল রূপ দেখলে আপনি হয়তো আর বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলবেন। ফোনটা কেটে যায়। আরাফ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার হাত থেকে ফোনটা খসে পড়ে ছাদে। সে ধীর চোখে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা তখনও বৃষ্টিতে ভিজে কাঁপছে। তার চোখে মুখে একটা অজানা আতঙ্ক। আরাফ ইয়ানার চোখের দিকে তাকিয়ে প্রথমবারের মতো বুঝতে পারে এই মেয়েটা শুধু একটা জেদি মেয়েই নয়, সে একটা জলজ্যান্ত রহস্য, যার শেকড় এই পরিবারের অনেক গভীরে গাথা। ছাদের নিস্তব্ধতা ভেঙে অচেনা লোকটার ফোন কেটে যাওয়ার পর আরাফ আর ইয়ানা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির বেগ কিছুটা কমেছে, কিন্তু বাতাসের তীব্রতা বেড়েছে। আরাফ ধীর পায়ে ইয়ানার দিকে এগিয়ে যায়। ইয়ানার শরীর তখনও ভয়ে আর শীতে কাঁপছে। কে তুই ইয়ানা? কি বলছেন এসব? আমি আপনার ছোট চাচাতো বোন। আর কে হব? মিথ্যা বলবি না ইয়ানা, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। লোকটা কি বলছিল ফোনে? কবির চাচার নিজের কোনো মেয়ে নেই মানে কি? আমি কিভাবে জানবো ওই বাজে লোকটাকে আর কেন এইসব আজে বাজে কথা বলছে? আপনি আমাকে যেতে দিন আরাফ ভাইয়া, আমার খুব শীত করছে। শীত করছে? একটু আগে তো বেশ বৃষ্টি বিলাস হচ্ছিল তোর। আমার বুকে মাথা রেখে তো বেশ কাঁদছিলি, তখন তো শীত লাগেনি। এখন হঠাৎ কিসের এত ভয়? কি লুকোচ্ছিস তুই আমার থেকে? আমি কিছুই লুকাচ্ছি না। আপনি একটা অচেনা লোকের কথা শুনে আমাকে সন্দেহ করছেন। তোর চোখ দুটো কাঁপছে কেন ইয়ানা? আমাকে দেখ, সোজা আমার চোখের দিক তাকিয়ে বল যে ওই লোকটা মিথ্যে বলছে। বল যে তোর সাথে আব্বুর কোনো গোপন ডিল নেই। হ্যাঁ, মিথ্যে বলছে, পুরোটাই মিথ্যে বলছে। আপনি পাগল হয়ে গেছেন, আমাকে ছাড়ুন। ইয়ানা পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু আরাফ এক ঝটকায় ইয়ানার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। ইয়ানা সজোরে হেসে আরাফের ভেজা বুকে ধাক্কা খায়। আমি তোকে ছাড়বো না, তুই আজ সত্যিটা বলবি। তোর আসল পরিচয় কি ইয়ানা? আমার পরিচয়, আমি এই বাড়ির মেয়ে। এর বাইরে আমি কিচ্ছু জানি না। আপনি আমাকে জোর করতে পারেন না। তুই মিথ্যে বলছিস। তোর এই মিথ্যে আমি বের করে আনবই। তুই যদি নিজে থেকে না বলিস তবে আমি দাদির কাছে যাচ্ছি। দাদির কাছে যাবেন না প্লিজ। কেন যাব না? তুই তো একটু আগেও বলছিলি
দাদি সব জানে। তাহলে দাদিকে জিজ্ঞেস করতে তোর এত ভয় কিসের? দাদি এমনিতেই বয়স্ক মানুষ, রাত অনেক হয়েছে, এখন ওনাকে এইসব বাজে কথা বলে বিরক্ত করবেন না। তুই আমাকে আটকানোর চেষ্টা করিস না ইয়ানা। তুই আমার সাথে গেম খেলছিস আর আমি এই গেমের শেষ দেখে ছাড়বো। আরাব ইয়ানার হাত ছেড়ে দিয়ে হন হন করে নিচে নেমে যায়। ইয়ানা সেখানেই বসে পড়ে, দুই হাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। তার মনে হচ্ছে আজ রাতেই তার সব গোপন কথা ফাঁস হয়ে যাবে। আরাব সোজা দাদির ঘরের দিকে যায়। ঘরের দরজা ভেজানো ছিল। দাদি ঘুমাচ্ছ? আরে ভাই, বয়স হয়েছে, ঘুম কি আর সহজে আসে? আয় বস। তোর মুখটা এমন কেন? বৃষ্টিতে ভিজেছিস কেন এত রাতে? দাদি আমার একটা কথা জানার ছিল। কি কথা? বিদেশে যাওয়ার ভূত যদি আবার মাথায় চাপে তবে কিন্তু আমি শুনবো না। কালই তোকে বলে দিয়েছি তুই তানিয়াকে বিয়ে করছিস। না, সেটা নিয়ে না, আমি ইয়ানার ব্যাপারে জানতে এসেছি। ইনায়া? ওর আবার কি হলো? দাদি, ইয়ানা কি সত্যি ছোট চাচার মেয়ে? আরাফের কথা শুনে দাদির হাতের তসবিহ থেমে যায়। তিনি চমকে উঠে আরাফের দিকে তাকান। দাদির মুখের বলিরেখায় একটা স্পষ্ট আতঙ্কের ছায়া নেমে আসে। এসব কি অলক্ষণে কথা বলছিস তুই? কবিরের মেয়ে না তো কার মেয়ে হবে? আমাকে আজ একটা আননোন নাম্বার থেকে কল করে বলল ইয়ানার আসল পরিচয় নাকি অন্য। আব্বুর সাথে নাকি চাচার কোনো ডিল আছে। কোন হারামজাদা বলেছে এসব? তুই এসব ফালতু কথাই কান দিস না। আজকাল মানুষ মানুষের ভালো দেখতে পারে না তো, তাই এসব রটিয়ে বেড়ায়। দাদি, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো লোকটা মিথ্যে বলেছে? তোমার হাত কাঁপছে কেন দাদি? আরাফ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বড়দের ব্যাপারে না গলাবি না। যা নিজের ঘরে যা। তার মানে লোকটা সত্যি বলেছে ইয়ানা এই বাড়ির কেউ না? চুপ কর, একদম চুপ। এই কথা যেন আর কেউ না শোনে। যদি তোর আব্বু শোনে তবে অনর্থ হয়ে যাবে। তুই তানিয়াকে বিয়ে করার কথা ভাব। এসব আজে বাজে চিন্তা বাদ দে। আর ইনায়াকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবি না। আমি এই রহস্যের শেষ না দেখা পর্যন্ত শান্ত হব না দাদি। তুমি আমাকে না বললেও আমি সত্যিটা বের করব। আরাব দাদির ঘর থেকে বেরিয়ে যায়। তার এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে ইয়ানা আর এই পরিবারের মাঝে বিশাল কোনো গোপন কথা লুকিয়ে আছে। এদিকে নিজের ঘরে গিয়ে ইয়ানা ভয়ে কাঁপতে কাঁপতে তার বান্ধবী মায়াকে ফোন করে। মায়া, তুই ফ্রি আছিস? হ্যাঁ দোস্ত বল, তোর গলা এমন শোনাচ্ছে কেন? কাঁদছিস নাকি? মায়া, আরফ ভাইয়া সব জেনে যাবে। লোকটা আজ ভাইয়াকে কল করেছিল। হোয়াট? কোন লোকটা? সেই ব্ল্যাকমেইলার? হ্যাঁ, ভাইয়াকে বলেছে আমি চাচ্চুর নিজের মেয়ে না। ভাইয়া আমাকে ছাদে খুব চেপে ধরেছিল, আমি কোনো মতে পালিয়ে এসেছি। আমি এখন কি করব মায়া? সর্বনাশ, এখন কি করবি? আরব ভাইয়া তো এমনিতেই তোর উপর রেগে আছে। তানিয়া আপুকে বিয়ের কথা চলছে শুনলাম। আমি মরে যাব মায়া। আমি ওনাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। কিন্তু সত্যি জানলে উনি আমাকে ঘেন্না করবেন। এই বাড়ির কেউ আমাকে আর আগের মতো ভালোবাসবে না। তুই নিজেই সব বলে দে না দোস্ত। আরব ভাইয়া তোকে অনেক ভালোবাসে, আমি শিওর উনি তোকে ঠিকই বুঝবেন। না, কখনো না। আমি এই বাড়ি ছেড়ে যাব। কাল সকালেই আমি চলে যাব। পাগলামি করিস না ইয়ানা, তুই কোথাও যাবি না। তুই আরব ভাইয়াকে নিজের দিক থেকে সামলানোর চেষ্টা কর। ওনাকে বোঝানোর চেষ্টা কর যে তুই ওনাকে কতটা চাস। উনি তো আমাকে তানিয়া আপুর কথা বলে জ্বালাচ্ছে। একটু আগে ছাদে আমাকে এমনভাবে ছুঁয়েছে আমার মনে হচ্ছিল আমি মরেই যাব। আরে গাদি, এটাই তো তোর সুযোগ। তুইও ওনার কাছাকাছি যা। সত্যিটা জানার আগেই তুই ওনার মনটা পুরোপুরি জয় করে নে। কাল সকালে আমি আসছি, দেখা করব। তুই এখন ঘুমা।
সকালবেলা বসার ঘরে আজ বেশ উৎসব উৎসব পরিবেশ। ফাতেমা বেগমের ভাই তার মেয়ে তানিয়াকে নিয়ে এই বাড়িতে এসেছে। সোফায় সবাই গোল হয়ে বসে আছে। ইয়ানা কিচেন থেকে চায়ের ট্রে নিয়ে আসে। তার চোখ মুখ ফুলে আছে, সারা রাত সে ঘুমাতে পারেনি। তানিয়া মা, তুই তো শুকিয়ে গেছিস, আগে তো বেশ গোলগাল ছিলি। কোথায় আন্টি, আমি তো আগের মতোই আছি, আসলে ডায়েট করছি তো একটু। না না, তানিয়াকে এখন আরো বেশি সুন্দর লাগছে, তাই না আরব ভাইয়া? ভাবি ঠিকই বলেছে, তানিয়া তো আগের চেয়ে অনেক বেশি গ্ল্যামারাস হয়ে গেছে। আরাফের কথা শুনে ইয়ানার বুকের ভেতরটা জ্বলে ওঠে। সে ইচ্ছে করেই চায়ের কাপটা তানিয়ার সামনের টেবিলে একটু জোরে নামিয়ে রাখে। থ্যাঙ্কস আরাফ, তুইও তো বেশ হ্যান্ডসাম হয়েছিস। জিম করিস নাকি রে আজকাল? এই তো হালকা পাতলা। তুই কেমন আছিস সেটা বল। আরে মা, তোরা তো একসাথে পড়ছিস, ভাবলাম তোদের একটু সামনাসামনি কথা বলিয়ে দিই। বিয়ের সাথে কথা তো তোদের নিজেদেরই আগে পছন্দ করা উচিত। আরাফ তানিয়াকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয় না, ওয়েদারটা খুব সুন্দর, বসে বসে তোদের পুরোনো দিনের আড্ডা দে। হ্যাঁ চল তানিয়া, তোকে আমাদের ছাদ বাগানটা দেখাই। আমার আবার কিছু নতুন গাছও লাগানো হয়েছে। চল, আমারও খুব দেখতে ইচ্ছে করছে। তানিয়া আরাফের হাত ধরে উঠে দাঁড়ায়। ইনায়া আর নিজের রাগ সামলাতে পারে না। তার হাত থেকে হঠাৎ করেই একটা খালি চায়ের কাপ মেঝেতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সরি, আমার হাত থেকে পিছলে পড়ে গেছে। সাবধানে কাজ করতে পারিস না? সব জায়গায় শুধু ঝামেলা পাকানো তোর স্বভাব। দেখে কাজ করতে কি হয়? আমি পরিষ্কার করে দিচ্ছি, আপনি এত চিন্তা করতে হবে না। আরে ইয়ানা, তুই এত টেনশন করছিস কেন? আরাফ, তুই ওকে এভাবে বকছিস কেন? ও তো ছোট, বাদ দে না। ছোট না, ও হচ্ছে আস্ত একটা ডেঞ্জার। তুই চল তো তানিয়া, এখানে থাকলে আমার মেজাজ আরও খারাপ হবে। আরাফ তার তানিয়া ছাদের দিকে চলে যায়। ইয়ানা ভাঙা কাপের টুকরো পরিষ্কার করতে করতে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে। তার দুপুরে রান্নার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আরাফ যখন ইচ্ছে করে তাকে রাগানোর চেষ্টা করছে তখন সেও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। তানিয়া আর তার বাবা চলে যাওয়ার পর আরাফ নিচের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। ইয়ানা এক মগ ব্ল্যাক কফি নিয়ে আরাফের ঘরে ঢোকে। আপনার কফি এখানে রেখে যা। আর শোন তানিয়া, আজ বিকেলে আবার আসবে। তুই ওর জন্য স্পেশাল কিছু নাস্তা বানাস। আমি কেন বানাবো? বাড়িতে তো কাজের মানুষ আছে। আমি কি আপনাদের চাকরানি নাকি? তুই বানাবি, কারণ আমি তোকে বলছি তানিয়া আমার হবু বউ, ওর যত্ন নেওয়া তোর দায়িত্ব। হবু বউ? এত তাড়াতাড়ি হবু বউ বানিয়ে ফেললেন? কাল রাত পর্যন্ত তো আমার সাথে ছাদে অন্য নাটক করছিলেন। নাটক আমি করছিলাম নাকি তুই করছিস ইয়ানা? কাল রাতে তুই আমাকে বলতে বাধ্য করেছিলি। আমি আপনাকে কিছুই বাধ্য করিনি, আপনি নিজেই তো সুযোগ খুঁজছিলেন আমাকে ছোঁয়ার। মুখ সামলে কথা বল। আমি আরাফ, আমি যা করি বুঝে শুনেই করি। তাই তো দেখছি, তানিয়া আপুকে দেখে তো গোলে পানি হয়ে গেছেন। আপনাদের রোম্যান্স দেখে আমার বমি আসছিল। তোর কি হিংসে হচ্ছে ইয়ানা? আমার কেন হিংসা হবে? আমি তো চাই আপনারা বিয়ে করে দূরে কোথাও গিয়ে মরে যান, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান আপনারা। ইয়ানার কথা শুনে আরাফ রাগে ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে ইয়ানার দিকে এগিয়ে যায়। ইয়ানা পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে মিশে যায়। আরাফ তার দুই হাত ইয়ানার মাথায় দুই পাশে দেওয়ালে রেখে তাকে পুরোপুরি বন্দি করে ফেলে। তুই সত্যি চাস আমি তানিয়াকে বিয়ে করি? হ্যাঁ চাই, খুব চাই। চোখের দিকে তাকিয়ে বল। চোখ নামিয়ে নিচ্ছিস কেন? ছাড়ুন আমাকে, আপনার ঘর থেকে আমাকে বের হতে হবে। বের হতে দেব না। সবাই জানুক তুই কতটা বেহায়া। আমার কাছে আসতে চাস, আবার মুখে বলিস অন্য কথা। আমি বেহায়া? আর আপনি কি? কাল রাতে বৃষ্টিতে ভিজে আমার সাথে যা যা করেছেন সেটা কি খুব ভদ্রলোকের কাজ ছিল? আমার কোমরে হাত দেওয়া, আমাকে বুকের সাথে চেপে ধরা, এসব কি ভদ্রতা? আমি তোকে আদর করেছি কারণ আমার অধিকার আছে। কিসের অধিকার? আমি আপনার কেউ না। কেউ না? কেউ না? তাহলে কাল রাতে যখন তোকে ছুঁয়েছিলাম তখন তো আমাকে বাধা দিসনি, উল্টো তুইও তো আমাকে জড়িয়ে ধরেছিলি। তুই তো তোর চোখ বন্ধ করে নিয়েছিলি ইয়ানা। চুপ করুন, একদম চুপ করুন। কেন লজ্জা লাগছে শুনতে? তোর ঠোঁটের ওই কাঁপুনি আমি কাল রাতে খুব কাছ থেকে দেখেছি ইয়ানা। তোর নিঃশ্বাসের গতি আমি নিজের বুকে
অনুভব করেছি। আমি জানি তুই আমাকে কতটা চাস। আপনি একটা জানোয়ার আরাফ ভাইয়া, আমি আপনাকে ঘৃণা করি। আরাফ হঠাৎ করেই ইয়ানার অনেক কাছাকাছি চলে আসে, তার ঠোঁট ইয়ানার গালের একদম কাছে। আরাফের নিঃশ্বাস ইয়ানার উন্মুক্ত ঘাড়ে আছড়ে পড়ছে। ইয়ানা ভয়ে আর উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলে, তার সারা শরীরে অদ্ভুত এক কাঁপুনি শুরু হয়। তুই আমাকে ঘৃণা করিস না ইয়ানা, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তোর ওই জেদ আর মিথ্যে অহংকার তোকে সেটা স্বীকার করতে দেয় না। আর তুই হচ্ছিস একটা আস্ত মিথ্যেবাদী। তোর আসল পরিচয়টা কি সেটা আমি আজ বিকেলের মধ্যেই বের করব। যা খুশি করুন, আমি পরোয়া করি না, কিন্তু আমাকে ছোবেন না। ছুলে কি করবি? কাউকে বলে দিবি? বল না, বল যে আরাফ ভাইয়া আমাকে ঘরের ভেতর আটকে রেখে আদর করছে। আরাফ তার ডান হাত দিয়ে ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ইয়ানার চোখ বড় বড় হয়ে যায়। সে আরাফের শার্ট কামচে ধরে তাকে ঠেলে সরানোর চেষ্টা করে, কিন্তু আরাফের পেশিবহুল শরীরের কাছে সে হার মানে। আরাফের ঠোঁট ইয়ানার কানের লতিতে আলতো করে ছুঁয়ে যায়। ইয়ানা একটা ছোট্ট শব্দ করে আরাফের কাঁধে মাথা এলিয়ে দেয়। তুই খুব নরম ইয়ানা, বাইরে থেকে যতটা শক্ত দেখাস ভেতর থেকে ততটাই নরম। আমি চাইলেই তোকে এখনই আমার করে নিতে পারি। প্লিজ আরাফ ভাইয়া, আমাকে যেতে দিন, কেউ দেখে ফেলবে। দেখুক, আমি চাই সবাই দেখুক। আরাফ ইয়ানাকে আরো শক্ত করে চেপে ধরে। ইয়ানা আর কোনো বাধা দেয় না, সেও তার দুই হাত আরাফের পিঠ জড়িয়ে ধরে। দুজনের মাঝের সব দূরত্ব যেন এক মুহূর্তেই মুছে যায়। কিন্তু হঠাৎ করেই দরজার বাইরে আবরার সাহেব আর কবির সাহেবের গলা শুনে আরাফ থমকে যায়। সে দ্রুত ইয়ানাকে ছেড়ে দিয়ে দরজার পাশে সরে দাঁড়ায়। ইয়ানা হাঁপাতে হাঁপাতে নিজের ওড়না ঠিক করে নেয়। লোকটা আবার ফোন করেছিল কবির। ভাইজান, আমি তো ভয়ে আছি। ইয়ানা যদি কিছু জানতে পারে। ইয়ানা কিছু জানাবে না, ওকে আমরা আমাদের মেয়ের মতোই বড় করেছি, কিন্তু ওই ব্ল্যাকমেলার টাকা চাচ্ছে। কত টাকা চাইছে এবার? 10 লাখ, না হলে ও আরাফকে সব বলে দেবে। ও বলেছে ইয়ানার আসল বাবার পরিচয় ও সবাইকে জানিয়ে দেবে। আরাফ জানতে তো আর এই বাড়িতে থাকবে না ভাইজান, ও এমনিতেই জেদি। আর ইয়ানাও যদি জানে যে আমি ওর আসল বাবা না, মেয়েটা তো মরে যাবে কষ্টে। আমি আজই টাকার ব্যবস্থা করছি। ইয়ানার আসল বাবার পরিচয় যেন এই বাড়ির কেউ না জানে। দরজার আড়ালে দাঁড়িয়ে আরাফ আর ইয়ানা দুজনেই সব কথা শুনতে পায়। ইয়ানা দুই হাতে নিজের মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে না এখন তার কি করা উচিত। আর আরাফের চোখে তখন রাজ্য জয়ের মতো এক অদ্ভুত দৃষ্টি। সে ইয়ানার দিকে ফিরে তাকায়। ইয়ানা ফ্যালফ্যাল করে আরাফের দিকে তাকিয়ে থাকে। আরাফ মুচকি হেসে ইয়ানার দিকে এক পা এগিয়ে আসে। ইয়ানার মনে হতে থাকে তার সাজানো মিথ্যার দুনিয়াটা বুঝি আজই আরাফের পায়ের নিচে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দরজার আড়াল থেকে আবরার সাহেব আর কবির সাহেবের কথাগুলো শোনার পর ইয়ানার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তার চোখের সামনে পুরো পৃথিবীটা ঘুরতে থাকে। সে দুই হাতে নিজের মুখ চেপে ধরে ফ্লোরে বসে পড়ে। তারপর এতদিনের অহংকার, জেদ, এই বাড়ির ওপর তার যে অধিকার বোধ ছিল, সব যেন এক মুহূর্তেই কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে এই বাড়ির কেউ না, কবির চাচা তার আসল বাবা না, তাহলে সে কে? ইয়ানা, আমার দিকে তাকা। আমাকে ছোবেন না আপনি, একদম ছোবেন না। আমি কেউ না এই বাড়ির, আমি একটা অনাথ। আপনাদের দয়ায় বেঁচে আছি এতগুলো বছর ধরে। চুপ কর, একদম চুপ। আর একবার অনাথ শব্দটা মুখে আনলে আমি তোকে খুন করে ফেলবো ইয়ানা। তুই এই বাড়ির মেয়ে ছিলি, আছিস আর থাকবি। মিথ্যা কথা। আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন। আব্বু মানে কবির চাচা আমাকে এত বছর ধরে মিথ্যা বলেছে। আমার আসল বাবা কে? কোথা থেকে এসেছি আমি? ওই লোকটা কে যে আব্বুকে ব্ল্যাকমেইল করছে? ইয়ানা হাউমাউ করে কেঁদে ওঠে। আরাফ আর নিজেকে সামলাতে পারে না। সে ইয়ানার সামনে হাঁটু গেড়ে বসে তাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। ইয়ানা আরাফের বুকে মাথা রেখে বাচ্চাদের মতো করে কাঁদতে থাকে। আরাফ তার চওড়া হাত দিয়ে ইয়ানার মাথায় আর পিঠে হাত বুলিয়ে দেয়। ইয়ানার কান্না আরাফের শার্ট ভিজিয়ে দিচ্ছে। তুই কাঁদিস না ইয়ানা, তুই এভাবে কাঁদলে আমার বুকের ভেতরটা জ্বলে যায়। আমি তোকে কথা দিচ্ছি, যে হারামজাদা আমার আব্বুকে ব্ল্যাকমেইল করছে আর তোকে এত বড় কষ্ট দিচ্ছে, তাকে আমি নিজ হাতে শেষ করব। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আরাফ ভাইয়া।
দাদি যদি সত্যিটা জানতে পারে তাহলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি এমনিতেই আপনাদের পরিবারের সবার অনেক বোঝা হয়ে গেছি। তুই আমার বোঝা না ইয়ানা, তুই আমার সব। তুই কি বুঝিস না আমি তোকে কতটা চাই? তুই আমার জীবনের এমন একটা অংশ যাকে ছাড়া আমি শ্বাস নিতে পারি না। আপনি মিথ্যা বলছেন। আপনি তো তানিয়া আপুকে বিয়ে করতে রাজি হয়েছেন। আপনারা সবাই মিলে আমাকে শুধু কষ্ট দেন। আরাফ ইয়ানার মুখটা নিজের 2 হাতের আজলায় তুলে ধরে। ইয়ানার চোখের জলে ভেজা মুখ, ফুলে ওঠা লাল ঠোঁট আর এলোমেলো চুল দেখে আরাফের ভেতরে অদ্ভুত এক আদিম নেশা জেগে ওঠে। সে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইয়ানার ঠোঁটের নিচটা আলতো করে ছুঁয়ে দেয়। তানিয়াকে বিয়ে করার কথা আমি কেন বলেছিলাম সেটা তুই খুব ভালো করেই জানিস। তুই আমাকে বিদেশ যাওয়ার জন্য আটকিয়েছিস, আর আমি তোর ওই জেদ ভাঙার জন্য তানিয়ার নাটক করেছি। তুই আমাকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবি আমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে? হ্যাঁ পারবো, আমার কিচ্ছু যায় আসে না। আপনি বিয়ে করুন তানিয়া আপুকে, আমি আজকেই এ বাড়ি থেকে চলে যাব। আরাফ আর কথা বাড়ায় না। সে ইয়ানাকে ফ্লোর থেকে এক প্রকার পাঁচা কোলা করে তুলে নেয়। ইয়ানা চমকে উঠে আরাফের গলা জড়িয়ে ধরে। আরাফ ইয়ানাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে নিচে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়ানার 2 হাত মাথার উপর শক্ত করে চেপে ধরে আরাফ। তুই যাবি? কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? তুই আমার, শুধু আমার। তোর এই শরীর, তোর এই মন, তোর এই রাগ জেদ সব কিছুর উপর শুধু আমার অধিকার। আমি তোকে এই ঘর থেকে এক পাও বাইরে ফেলতে দেব না। ছাড়ুন আমাকে, আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়েছি। তুই আমাকে পাগল করেছিস ইয়ানা। আরাফ পাগলের মতো ইয়ানার ঘাড়ে, গলায় আর কানে চুমু খেতে শুরু করে। ইয়ানা ব্যথায় আর উত্তেজনায় ছটফট করতে থাকে। আরাফের গরম নিঃশ্বাস আর এলোমেলো আদর ইয়ানার শরীরের প্রতিটি শিরায় আগুন ধরিয়ে দেয়। সে আরাফের পিঠে খামচে ধরে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরাফের ঠোঁট ইয়ানার কলার বোন ছুঁয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। ইয়ানার শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিতে থাকে। আরাফ ভাইয়া প্লিজ, কেউ চলে আসবে। আসুক, আজ আমি কাউকে পরোয়া করি না। তুই আজ স্বীকার করবি যে তুই আমাকে ভালোবাসিস। বল ইয়ানা, বল যে তুই আমাকে চাস। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুই জানিস? আমি তোর মুখ থেকে শুনতে চাই। বল যে তানিয়াকে আমার পাশে দেখলে তোর বুকে আগুন জ্বলে। বল। হ্যাঁ হ্যাঁ জ্বলে, আমার খুব কষ্ট হয়। আমি আপনাকে অন্য কারোর হতে দেব না, আপনি শুধু আমার। ইয়ানার এই স্বীকারোক্তি শোনার পর আরাফ যেন শান্ত হয়। সে ইয়ানার ঠোঁট এক দীর্ঘ আর গভীর চুমু দেয়। ইয়ানাও এবার আর বাধা দেয় না। সেও সমান আবেগে আরাফকে কাছে টেনে নেয়। দুজনের ঠোঁটের এই যুদ্ধ যেন তাদের এতদিনের না বলা সব অভিমান আর রাগের জবাব দিচ্ছে। কিছুক্ষণ পর আরাফ ইয়ানাকে ছেড়ে তার পাশে শুয়ে পড়ে। সে ইয়ানাকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। আমি তোকে ছাড়া আর কাউকে বিয়ে করব না ইয়ানা। তুই শুধু আমার বউ হবি, আর তোর পরিচয় নিয়ে তোকে ভাবতে হবে না। এই বাড়ির সবাই তোকে ভালোবাসে। আমি নিজে ওই ব্ল্যাকমেইলারের ব্যাপারটা সামলাবো। কিন্তু চাচা তো টাকা দিতে রাজি হয়েছে। আমি আব্বুকে টাকা দিতে দেব না। আব্বু জানে না যে আমি সব শুনেছি। আমি আজ রাতে একটা ব্যবস্থা করব। তুই শুধু চুপ থাকবি আর স্বাভাবিক আচরণ করবি। পারবি না আমার জন্য এতটুকু করতে? পারবো, কিন্তু আমার খুব ভয় করছে আরাফ ভাইয়া। আমি থাকতে তোর কোনো ভয় নেই। বিকেলবেলা ড্রয়িং রুমে আবার তানিয়া আর তার মা এসেছে। দাদি খুব খুশি। সালমা বেগম আর ফাতেমা বেগম তানিয়াকে ঘিরে বসে আছে। ইয়ানা রান্নাঘর থেকে শরবতের ট্রে নিয়ে আসে। তার মুখটা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করলেও ভেতরের ভয়টা কাটছে না। আরাফ সোফায় বসে ফোন চাপছিল। ইয়ানা শরবত দিতে গেলে তানিয়া ইচ্ছে করে আরাফের পাশে ঘেঁষে বসে। আরাফ, তুই তো আমাকে ছাদে নিয়ে গিয়ে কিছুই দেখালি না, শুধু ফোন নিয়েই ব্যস্ত ছিলি। আরে একটা জরুরি কাজ ছিল। তুই শরবত খা। ইনায়া, তুই দাঁড়িয়ে আসিস কেন? যা ভেতরে গিয়ে তানিয়ার জন্য মিষ্টি নিয়ে আয়। আর শোন, আজ কিন্তু তোর সাসার সাথে কথা বলে আমি দিনপঞ্জি ঠিক করে ফেলবো। সামনের মাসেই আরাফ আর তানিয়ার এনগেজমেন্ট।
দাদির কথা শুনে ইয়ানার হাত থেকে ট্রেটা প্রায় পড়েই যাচ্ছিল। সে নিজেকে সামলে নিয়ে আর চোখে আরাফের দিকে তাকায়। আরাফ নির্বিকার ভঙ্গিতে শরবত খাচ্ছে। ইয়ানার বুকটা আবার ধক করে ওঠে। আরাফ কি সত্যিই তানিয়াকে বিয়ে করতে চায়? সকালে ঘরে যা হলো সেটা কি শুধু তার সাথে খেলা ছিল? আমি মিষ্টি আনছি দাদি। ইয়ানা একটু তাড়াতাড়ি দিস ভাই, আমার আবার ডায়াবেটিসের প্রবলেম আছে তো, সুগার ফ্রি মিষ্টি দিস। আপনার ডায়াবেটিক্স এই বয়সেই? তাহলে তো আরাফ ভাইয়ের চিন্তা করা উচিত। বিয়ের পর হসপিটালেই বেশি দৌড়াতে হবে মনে হচ্ছে। ইয়ানার কথা শুনে ড্রয়িং রুমের সবাই থমকে যায়। আরাফ মুখ টিপে হাসে। তানিয়ার মা রেগে ইয়ানার দিকে তাকায়। এ কেমন কথা ইয়ানা? ফাতেমা তোমার ভাসুরের মেয়ে তো দেখছি মুখে মুখে খুব তর্ক করে শিখেছে। বড়দের কিভাবে কথা বলতে হয় সেই আদব কাদাও শেখেনি। ইয়ানা, তুই চুপ করবি? যা ভেতরে যা। আমি তো সত্যি কথাই বললাম। আরাফ ভাইয়া তো আর ডাক্তার না যে সারাদিন রোগীর সেবা করবে। আমার বউয়ের সেবা করতে আমার কোনো সমস্যা নেই ইয়ানা, তুই বরং মিষ্টি নিয়ে আয়, তানিয়ার সাথে বসে আমিই খাবো। আরাফের এই কথায় ইয়ানার মাথা আরো গরম হয়ে যায়। সে রাগে গিজগিজ করতে করতে রান্নাঘরের দিকে চলে যায়। আরাফ তানিয়াকে খুশি করার জন্য হাসি মুখে কথা বলতে থাকে, কিন্তু তার নজর ছিল রান্নাঘরের দরজার দিকে। কিছুক্ষণ পর ইয়ানা মিষ্টির বাটি নিয়ে আসে। সে ইচ্ছে করে বাটিটা এমনভাবে রাখে যাতে কিছুটা রস তানিয়ার দাবির শাড়ির ওপর ছিটকে পড়ে। আহ, কি করছিস ইয়ানা? আমার শাড়িটা নষ্ট করে দিলি। তুই কি অন্ধ? ইস, সরি তানিয়া আপু, আমি আসলে খেয়াল করিনি। আপনি তো আবার অনেক স্লিম, তাই চোখে পড়েনি হয়তো। ইরায়া, তুই ইচ্ছা করে এসব করছিস তাই না? তোর সমস্যাটা কি? দাদি ওকে বকো না, ও আসলে একটু নার্ভাস। তানিয়া তুই বাথরুমে গিয়ে ধুয়ে আয়। ইয়ানা তুই তানিয়াকে হেল্প কর। আমি পারবো না, আমার অনেক কাজ আছে। ইয়ানা হনহন করে নিজের ঘরের দিকে চলে যায়। আরাফ উঠে দাঁড়ায়। আমি দেখছি দাদি, তুই চিন্তা করিস না তানিয়া, আমি ইয়ানাকে দিয়ে তোর শাড়ি পরিষ্কার করিয়ে আনছি। আরাফ ইয়ানার পিছু পিছু তার ঘরের দিকে যায়। ইয়ানা নিজের ঘরে ঢুকে দরজা লাগাতে যাবে, ঠিক তখন আরাফ পা দিয়ে দরজা আটকে দেয় এবং জোর করে ভিতরে ঢুকে যায়। সে ভেতর থেকে দরজাটা লক করে দেয়। আপনি আমার ঘরে কেন এসেছেন? যান, আপনার হবু বউয়ের শাড়ি পরিষ্কার করে দিন গিয়ে। তুই এত হিংসে করতে পারিস ইয়ানা? আমার তো জানাই ছিল না। আমি কোনো হিংসা করছি না। আপনি আমার ঘর থেকে বের হবেন নাকি আমি চিৎকার করব? চিৎকার কর, সবাই জানুক তুই আমাকে কতটা ভালোবাসিস, আর তানিয়াকে আমার পাশে দেখে তোর কতটা হিংসে হচ্ছে। আপনি একটা মিথ্যাবাদী। সকালে আমাকে বললেন আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না, আর এখন সবার সামনে তানিয়া আপুকে নিয়ে আহ্লাদ করছেন। আরাফ হাসতে হাসতে ইয়ানাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। ইয়ানা আরাফের বুকে কিল মারতে থাকে। আরাফ ইয়ানার দুই হাত ধরে তাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে। তুই একটা গাধি ইয়ানা, তুই বুঝতে পারছিস না আমি এসব কেন করছি। দাদি যদি একবার সন্দেহ করে যে আমাদের মধ্যে কিছু চলছে, তাহলে তোকে এই বাড়ি থেকে এখনই বের করে দেবে। আর তোর আসল পরিচয়ের ব্যাপারটা নিয়ে দাদি এমনিতেই সেন্সিটিভ। আমি তানিয়ার নাটকটা করছি যাতে সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে, আর আমি ওই ব্ল্যাকমেইলারের কাজটা শেষ করতে পারি। সরি বলছেন? আপনি আমাকে ঠকাচ্ছেন না তো? তোকে ঠকিয়ে আমি কোথায় যাব? আমার তো সকাল বিকেল তোর ঝগড়া না শুনলে ভাত হজম হয় না। আরাফ ইয়ানার কপালে একটা চুমু দেয়। ইয়ানার রাগ এবার কিছুটা কমে আসে। সে আরাফের বুকের মাথা রাখে। আরাফ ভাইয়া, আব্বু যখন টাকা দিতে যাবে আপনি জানেন? আমি আব্বুর ফোনে মেসেজ চেক করেছি। আজ রাত 10টায় পুরনো রেল স্টেশনের পেছনের গোডাউনে টাকা দিতে বলেছে। আমি আব্বুর আগেই ওখানে পৌঁছাবো। আমিও আপনার সাথে যাব। একদম না, তুই ঘরে থাকবি। এটা অনেক ডেঞ্জারাস হতে পারে। না, এটা আমার জীবনের প্রশ্ন। আমার আসল পরিচয় আমি নিজের চোখে দেখতে চাই। আমি জানতে চাই কে আমাকে এই বাড়ি থেকে বের করতে চায়। প্লিজ আরাফ ভাইয়া, আমাকে সাথে নিয়ে চলুন। আমি দূর থেকে শুধু দেখব। আরাফ ইয়ানার জেদের কাছে হার মানে। সে জানে ইয়ানাকে ধরে আটকে রাখলে সে কোনো না কোনো বোকামি করে বসবে। ঠিক আছে, কিন্তু তুই আমার কথার বাইরে এক পাও নড়বি না। রাত 9:30টায় পেছনের গেট দিয়ে বের হবি। আমি বাইক নিয়ে গলির মোড়ে দাঁড়াবো। রাত 9:30, পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই ডিনার করে নিজেদের ঘরে চলে গেছে।
ইয়ানা একটা কালো বোরখা পরে মুখ ঢেকে পেছনের গেট দিয়ে চুপচাপ বেরিয়ে যায়। গলির মোড়ে আরাফ বাইক নিয়ে অপেক্ষা করছিল। ইয়ানা গিয়ে আরাফের পিছনে বসে। আরাফ বাইক স্টার্ট দিয়ে পুরনো রেল স্টেশনের দিকে ছুটে যায়। রাতের অন্ধকার আর বাইকের তীব্র গতি ইয়ানার বুকের ভিতরটা কাঁপিয়ে দিচ্ছে। সে ভয়ে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে। আরাফ ইয়ানার হাত দুটো নিজের পেটের ওপর আরো শক্ত করে চেপে ধরে তাকে সাহস দেয়। 10 মিনিটের মধ্যে তারা গোডাউনের কাছে পৌঁছে যায়। আরাফ বাইকটা একটু দূরে অন্ধকারে পার্ক করে। তুই এখানে থাক ইয়ানা, আমি ভেতরে গিয়ে দেখছি। না, আমি আপনার সাথে যাব। আমার ভয় করছে এখানে একা থাকতে। আরাফ আর ইয়ানা ধীর পায়ে গোডাউনের পেছনের ভাঙা দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। ভেতরটা অন্ধকার, শুধু একটা টিমটিমে লাইট জ্বলছে। তারা দেখতে পায় আবরার সাহেব একটা ব্রিফকেস হাতে নিয়ে ভেতরে প্রবেশ করছেন। তার চোখ মুখে স্পষ্ট আতঙ্ক। আমি টাকা নিয়ে এসেছি, এবার বল ইয়ানার আসল বাবা কে, আর তোর কাছে কি প্রমাণ আছে? গোডাউনের অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। লোকটার মুখ একটা কালো মাস্ক দিয়ে ঢাকা। সে আবরার সাহেবের হাত থেকে ব্রিফকেসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকাটা আগে দেখি, প্রমাণ আমি দিয়ে যাব। না, আগে প্রমাণ তারপর টাকা। আমি তোকে বিশ্বাস করি না। ঠিক সেই মুহূর্তেই আরাফ আর নিজেকে আটকে রাখতে পারে না। সে ভাঙা দেওয়াল টপকে গোডাউনের ভেতরে লাফিয়ে পড়ে। ইয়ানা ভয়ে দেওয়ালের আড়ালেই দাঁড়িয়ে থাকে। আব্বু, তুমি ওকে 1 টাকাও দেবে না। আরাফ, তুই এখানে কি করছিস? তুই চলে যা এখান থেকে। আমি সব জানি আব্বু, ইয়ানার পরিচয়ের ব্যাপারটা আমি শুনেছি, কিন্তু তুমি এই ক্রিমিনালকে টাকা দিয়ে পার পেতে পারো না। আরাফ লোকটার কলার চেপে ধরে সজোরে একটা ঘুষি মারে। লোকটা ছিটকে মাটিতে পড়ে যায়। তার হাতের ব্রিফকেসটা দূরে গিয়ে পড়ে। আরাফ লোকটার বুকের ওপর উঠে বসে তার মুখের মাস্কটা টান দিয়ে খুলে ফেলে। গোডাউনে টিমটিমে আলোয় লোকটির মুখটা স্পষ্ট হতেই আরাফ আর আবরার সাহেব দুজনেই পাথরের মতো জমে যায়। দেওয়ালের আড়াল থেকে উকি দিয়ে ইয়ানাও লোকটার মুখ দেখতে পায় এবং তার মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে আসে। এই লোকটা বাইরের কেউ নয়। এই লোকটা পরিবারের এমন একজন যাকে তারা সবচেয়ে বেশি বিশ্বাস করত। সে আর কেউ নয়, সে হলো শফিক, আরাফের আপন বড় ভাই। শফিক ভাইয়া, তুই আমাদের নিজের পরিবারকে ব্ল্যাকমেল করছিস? হ্যাঁ আমি, কারণ এই পরিবারের আমার কোনো দাম নেই। দাদি সব সম্পত্তি তোর নামে লিখে দেওয়ার প্ল্যান করেছে। আর এই ইয়ানা, যার কোনো আসল পরিচয় নেই, তাকে তোরা মাথায় তুলে রেখেছিস। আমি কেন সহ্য করবো এসব? শফিক, তুই টাকার জন্য এত নিচে নেমে গেলি? তুই ইয়ানার পরিচয় নিয়ে আমাদের ব্ল্যাকমেল করেছিস? ইয়ানার আসল পরিচয় শুনবেন না আব্বা? ইয়ানা কবির চাচার মেয়ে তো নয়, এমনকি সে কোনো ভালো বংশের মেয়েও নয়। ইয়ানা হলো... শফিক কথাটা শেষ করার আগেই গোডাউনের বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা যায়। সবাই চমকে ওঠে। আরাফ বুঝতে পারে না পুলিশকে ডাকলো। ইয়ানা দেওয়ালের আড়ালে ভয়ে কাঁপতে থাকে। শফিক সুযোগ বুঝে আরাফকে ধাক্কা দিয়ে ফেলে গোডাউনের পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আরাফ উঠে দাঁড়ানোর আগেই পুলিশ গোডাউনের ভেতর প্রবেশ করে। পুলিশের সাথে যিনি ভেতরে ঢুকলেন তাকে দেখে আরাফের পায়ের তলা থেকে আবারও মাটি সরে যায়। তিনি হলেন দাদি। আবরার, আমি জানতাম তুই কিছু একটা লুক আসছিস আমার থেকে। আজ আমি নিজেই সত্যিটা বের করতে এসেছি। কোথায় সেই লোক? আর ইনায়ার পরিচয়ের কি কথা হচ্ছিল এখানে? দাদির তীক্ষ্ণ গলার আওয়াজে গোডাউনের দেওয়াল কেঁপে ওঠে। ইয়ানা দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে বুঝতে পারে আজ তার বাঁচার কোনো রাস্তা নেই। দাদি সব জেনে গেছে। আর শফিক ভাইয়া যে কথাটা বলতে গিয়েও বলতে পারলো না, সেই ভয়ঙ্কর সত্যিটা এখন কিভাবে সামনে আসবে? আরাফ কি পারবে ইয়ানাকে দাদির হাত থেকে বাঁচাতে? আমার কথার কি উত্তর দিবি তোরা, নাকি আমি পুলিশকে বলবো তোদের থানায় নিয়ে গিয়ে সত্যিটা বের করতে? আবরার, তুই আমার নিজের পেটের ছেলে হয়ে আমার চোখের আড়ালে এত বড় নোংরামি করছিস? মা, বিশ্বাস করো, এমন কিছু না, তুমি ভুল বুঝছো। চুপ কর একদম। আমি নিজের কানে শুনেছি ইনায়ার পরিচয়ের কথা বলছিল।
ওই মাস্ক পরা লোকটা কে ছিল? তুই এখানে টাকার সুটকেস নিয়ে কি করতে এসেছিস? দাদি শান্ত হও, আমি বলছি সব। তুই বলবি? তুই তো কাল রাত থেকে ইনায়ার পরিচয়ের পেছনে পড়েছিস। আমি ভেবেছিলাম তুই এমনি বকছিস। এখন তো দেখছি তোরা বাপ বেটা মিলে বিশাল কোনো রহস্য লুকিয়ে রেখেছিস। বল, কে ওই লোকটা? আর ইনায়া কার মেয়ে? দাদি, আব্বুর অফিসের ক্যাশ থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা চুরি হয়েছিল। ওই লোকটাই চুরি করেছিল। সে আব্বুকে ব্ল্যাকমেল করেছিল যে টাকা ফেরত দেবে যদি আমরা পুলিশের কাছে না যাই। আর ইয়ানার কথা ও ইচ্ছে করে বলছিল যাতে তুমি কনফিউজড হয়ে যাও। তুই কি আমাকে গাধা পেয়েছিস আরাফ? আমি নিজের চোখে দেখেছি লোকটা তোদের ব্ল্যাকমেইল করছিল। আর পুলিশ তো আমি নিয়ে আসিনি, ওরা টহল দিচ্ছিল। আমি ওদের সাথে করেই ঢুকেছি। আরাব বুঝতে পারে দাদিকে এত সহজে বোকা বানানো যাবে না, কিন্তু এই মুহূর্তে ইয়ানার আসল পরিচয় সামনে আনা মানেই ইয়ানাকে চিরতরে এই বাড়ি থেকে হারিয়ে ফেলা। আরাব আর চোখে ভাঙা দেওয়ালের দিকে তাকায়। অন্ধকারে ইয়ানা এখনো সেখানে দাঁড়িয়ে থর থর করে কাঁপছে। আরাব ইশারা করে ইয়ানাকে সেখান থেকে চলে যেতে বলে। মা, আরাব ঠিকই বলেছে, আমাদের কোম্পানির একটু ক্রাইসিস চলছিল। আমি চাইনি তুমি আর কবির টেনশন করো, তাই লুকিয়ে লোকটার সাথে ডিল করতে এসেছিলাম। ঠিক আছে, কাল সকালে অফিসে গিয়ে আমি নিজে সব হিসেব চেক করব। আর যদি দেখি তোরা মিথ্যা বলেছিস, তবে কালকেই তোদের দুজনকে আমি বাড়ি থেকে বের করে দেব। চল এখন। দাদি গটগট করে গোডাউন থেকে বেরিয়ে পুলিশের গাড়ির দিকে এগিয়ে যায়। আবরার সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে আরাফের কাঁধে হাত রাখেন। আরাফ ইশারায় আব্বুকে দাদির সাথে যেতে বলে। সে নিজে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সবাই চলে যাওয়ার পর সে দ্রুত গোডাউনের পেছনের ভাঙা দেওয়ালের কাছে যায়। ইয়ানা তুই কোথায়? আমি এখানে। ইয়ানা দেওয়ালের এক কোণায় মাটিতে বসে দুই হাঁটুতে মুখ গুজে কাঁদছিল। আরাফ দ্রুত তার কাছে গিয়ে তাকে মাটি থেকে টেনে তোলে। ইয়ানার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে আরাফের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শফিক ভাইয়া ওই কথাগুলো কেন বললো আরাফ ভাইয়া? আমি কি সত্যিই কোনো খারাপ বংশের মেয়ে? আমার আসল মা বাবা কি কোনো নোংরা মানুষ ছিল? শাট আপ ইয়ানা, একদম বাজে কথা বলবি না। শফিক একটা জানোয়ার। ও টাকার জন্য নিজের পরিবারকে ব্ল্যাকমেল করতে পারে। ও তোকে মিথ্যা বলতে পারবে না। না, ও মিথ্যা বলেনি। আমি বুঝতে পেরেছি আমার নিজের ভেতরেই একটা নোংরা রক্ত বইছে। আমি আপনাদের এই পবিত্র পরিবারের কেউ না। আমাকে ছোবেন না আরাফ। আপনি আপনার ঘেন্না করছেন আমাকে ছুতে। ইয়ানা হঠাৎ করেই আরাফকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আরাফের চোয়াল শক্ত হয়ে যায়। সে এক ঝটকায় ইয়ানার হাত ধরে তাকে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরে। ঘেন্না? তোকে ছুতে আমার ঘেন্না করবে? তুই কি পাগল হয়ে গেছিস ইয়ানা? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমাকে ছেড়ে দিন। আমি এই নোংরা শরীর নিয়ে আপনাদের বাড়িতে আর যাব না। আমি এক্ষুনি দূরে কোথাও চলে যাব। তুই কোথাও যাবি না। তুই আমার, বুঝতে পেরেছিস? তোর রক্তে কি আছে, তোর মা বাবাকে, সেসব আমার জানার কোনো দরকার নেই। আমি শুধু জানি তুই ইয়ানা, আর তুই আমার বউ হবি। আমি আপনার বউ হতে পারবো না। দাদি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আর তানিয়া আপু। ইয়ানার কথা শেষ হওয়ার আগেই আরাফ তার ঠোঁট দিয়ে ইয়ানার কথা বন্ধ করে দেয়। একটা বুনো আর আক্রোশ মেশানো চুপু। ইয়ানা চমকে ওঠে, আরাফের বুকে হাত রাখে, কিন্তু আরাফের শক্তির কাছে সে কিছুই না। আরাফ তার দুই হাত দিয়ে ইয়ানার বুকটা শক্ত করে ধরে রাখে। ইয়ানার ঠোঁট কেটে হালকা রক্ত বেরিয়ে আসে, কিন্তু আরাফ থামে না। সে যেন তার সমস্ত রাগ, সমস্ত ভালোবাসা আর অধিকার বোধ এই চুমুর ব্যবধানে ইয়ানার ভেতরে ঢুকিয়ে দিতে চাইছে। কিছুক্ষণ পর আরাফ যখন ইয়ানার ঠোঁট ছাড়ে, ইয়ানা তখন হাঁপাচ্ছে।
তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আরাফ ইয়ানার কপালের সাথে নিজের কপাল ঠেকায়। আর কোনোদিন বলবি যে তোকে ছুতে আমার ঘেন্না করে? বলবি আর কোনোদিন যে তুই নোংরা? তুই আমার জীবনের সবচেয়ে পবিত্র জিনিস ইয়ানা। তোকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারি না। আরাফ ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি, কিন্তু তুই আমাকে বিশ্বাস কর, আমি সব কিছু ঠিক করে দেব। শফিককে আমি ওর যোগ্য শাস্তি দেব, কিন্তু তুই আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা ভুলেও মাথায় আনবি না। চল এখন, দাদির আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। আরাফ ইয়ানাকে নিয়ে বাইকে ওঠে। সারা রাস্তা ইয়ানা আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে মুখ লুকিয়ে কাঁদে। আরাফ এক হাতে বাইক চালায় আর অন্য হাতে ইয়ানার হাতটা নিজের পেটের উপর শক্ত করে চেপে ধরে রাখে। বাড়ি পৌঁছানোর পর আরাফ ইয়ানাকে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। ইয়ানা চুপচাপ নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর দাদি আর আবরার সাহেবও বাড়িতে ঢোকেন। সারা রাত আর কেউ কারোর সাথে কথা বলে না। পরের দিন সকালবেলা ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। শফিক সকাল থেকে বাড়িতে নেই। নিপা ভাবি কাঁদছে। আম্মু, আপনাদের ছেলে তো কাল রাত থেকে ফোন ধরছে না, কোথায় গেছে ও? আমি কি করে জানবো বৌমা, ও তো আমাকে কিছুই বলে যায়নি। শফিক একটা আস্ত গর্দব, নিশ্চয় আবার কোনো বন্ধুদের সাথে গিয়ে তাস পিটাচ্ছে। ওর কথা বাদ দে, আজ তানিয়ার ওর মা আসবে। আরাফের এনগেজমেন্টের ডেট আজই ফাইনাল হবে। রান্নাঘরের দরজার আড়াল থেকে ইয়ানা সব শুনছিল। তার বুকটা আবার ফেটে যাচ্ছে। কাল রাতে গোডাউনের এই ভয়ঙ্কর ঘটনার পর সে ভেবেছিল আরাফ হয়তো আজ দাদিকে সব বলে দেবে, কিন্তু না, আরাফ চুপ করে আছে। তাহলে কি আরাফ সত্যিই তানিয়াকে বিয়ে করার জন্য রাজি? একটু পর তানিয়া আর তার মা ফাতেমা বেগমের সাথে ড্রয়িং রুমে এসে বসে। তানিয়া আজ একটা খুব দামি লাল রঙের শাড়ি পরেছে। সে এমন ভাবে করেছে যেন সে এই বাড়ির মালকিন। খালাম্মা, আমরা তো ভাবছি সামনেই শুক্রবারে আংটি বদল করে ফেলি। আরাফের তো আর দেরি করার কোনো মানেই হয় না। আলহামদুলিল্লাহ, আমরাও তাই মতো। আরাফ, তোর কোনো সমস্যা আছে? আরাফ সোফায় বসে ফোন চাপছিল। সে একবার মুখ তুলে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়ানার চোখের দৃষ্টিতে এক চরম হতাশা আর অভিমান। না দাদি, আমার কোনো সমস্যা নেই, তোমরা যা ভালো বোঝো করো। থ্যাঙ্কস আরাফ, আমি জানি তুই আমাকেই সবচেয়ে বেশি ডিজার্ভ করিস। ইয়ানা আর সহ্য করতে পারে না। সে হনহন করে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের মাঝখান দিয়ে নিজের ঘরের দিকে যেতে নেয়। এই ইয়ানা, শোন তো। কিছু বলবেন? আমাকে এক গ্লাস ফ্রেশ জুস বানিয়ে দে তো। আর শোন, চিনি দিবি না একদম। আমি আপনাদের কাজের মেয়ে না যে হুকুম করছেন। জুস খেতে ইচ্ছে করলে নিজে বানিয়ে খান বা কাজের খালাকে বলেন। এ কেমন বেয়াদব প্রেমী ফাতেমা? কালও দেখলাম মুখে মুখে তর্ক করছে, আজও কি অবস্থা? এই বাড়িতে কি ওর কোনো শাসন নেই, নাকি চাচার ঘাড়ে বসে বসে খেয়ে ওর অহংকার বেড়ে গেছে? আমার অহংকার আমার জায়গায় আছে। আপনারা বাইরের মানুষ, আমাদের বাড়ির কোনো ব্যাপারে নাক গলাতে আসবেন না। বাইরের মানুষ? আমি এই বাড়ির হবু বউ, আর তুই কে? তুই তো শুধুই একজন পরগাছা, তোর তো নিজের বলতে কিছুই নেই। তানিয়ার কথাগুলো তীরের মতো ইয়ানার বুকে বিদ্ধে থাকে। সে কিছু বলার আগেই আরাফ সোফা থেকে উঠে দাঁড়ায়। তানিয়া, মুখ সামলে কথা বল। আমি কি ভুল বললাম আরাফ? ও যে ভাষায় আমার মায়ের সাথে কথা বলেছে, ওকে তো থাপ্পড় মারা উচিত। ইয়ানার গায়ে হাত তোলার অধিকার এই বাড়ির কারোরই, আর বাইরের মানুষের তো প্রশ্নই ওঠে না। ইয়ানা এই বাড়ির মেয়ে, ও যা ইচ্ছে তাই করবে। তোর যদি জুস খেতে ইচ্ছে হয় তুই কলেজের লোককে বল। ইয়ানাকে অর্ডার দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? আরাফ, তুই তানিয়ার সাথে এভাবে কথা বলছিস কেন? ইনায়াই তো বেয়াদবি করেছে। দাদি, ইয়ানা কোনো বেয়াদবি করেনি, ও অসুস্থ, ওকে জোর করে কাজ করানো হচ্ছে। তুই যা ইয়ানা, নিজের ঘরে গিয়ে রেস্ট নে। আরাফের কথায় সবাই অবাক হয়ে যায়। তানিয়ার আগে ফুঁসতে থাকে। ইয়ানা আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরে চলে যায়। কিন্তু তার রাগ কমছে না। আরাফ একদিকে তাকে সাপোর্ট করছে, অন্যদিকে তানিয়ার সাথে বিয়ের ডেটও ফাইনাল করছে। এই লুকোচুরি খেলা আর কতক্ষণ সহ্য করবে সে? দুপুরবেলা
ইয়ানা নিজের ঘরে বসে শাড়ি গোছাচ্ছিল। সে সিদ্ধান্ত নিয়েছে সে এই বাড়ি থেকে চলে যাবে। এমন সময় আরাব দরজা খুলে ভেতরে ঢোকে। কি করছিস এসব? দেখতে পাচ্ছেন না আমি ব্যাগ গোছাচ্ছি? আমি আর এক মুহূর্তও এই বাড়িতে থাকবো না। তুই আবার শুরু করলি তোর পাগলামি? তোকে না কাল রাতে বললাম তুই কোথাও যাবি না? কেন যাব না? আপনাদের নাটক দেখার জন্য? সামনে শুক্রবার তো আপনাদের আংটি বদল। আমি এখানে থেকে কি আপনাদের বিয়ের গান গাইবো? তুই কিচ্ছু গাইবি না, তুই শুধু চুপচাপ বসে দেখবি আমি কি করি। আমি আর দেখতে চাই না। আপনার সব মিথ্যে। আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু আমাকে ব্যবহার করেছেন। ইয়ানার কথা শুনে আরাফ রাগে ইয়ানার হাত থেকে জামা কাপড়গুলো কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। সে এক ঝটকায় ইয়ানাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আমি তোকে ব্যবহার করছি? তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তুই কি অন্ধ ইয়ানা? হ্যাঁ, আমি অন্ধ। আমি কিচ্ছু দেখতে পাই না। আপনি তানিয়া আপুকে বিয়ে করবেন এটাই সত্যি। আমাকে ছাড়ুন। ছাড়বো না। তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরাফ ইয়ানাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। ইয়ানা উঠে বসার আগেই আরাফ তার উপরে উঠে বসে। ইয়ানা দুই হাত মাথার উপর চেপে ধরে সে। ইয়ানা ছটফট করতে থাকে। আরাফ ভাইয়া কি করছেন? কেউ চলে আসবে। আসুক, আজ সবাই দেখুক তুই কার। আরাফ পাগলের মতো ইয়ানার ঘাড়ে মুখ গুজে দেয়। সে ইয়ানার কলার বনে কামড় বসায়। ইয়ানা ব্যথায় একটা হালকা চিৎকার করে ওঠে। আরাফের হাত ইয়ানার কোমরের নিচে চলে যায়। সে ইয়ানার শাড়ির কুচি ধরে টান দেয়। ইয়ানা ভয় আর উত্তেজনায় কাঁপতে থাকে। আরাফ ভাইয়া প্লিজ আমাকে ভয় দেখাবেন না। তুই ভয় পাচ্ছিস ইয়ানা, নাকি তোর ভালো লাগছে? বল। আমি জানি না, আমাকে ছেড়ে দিন। আমি তোকে কোনোদিন ছাড়বো না। তুই শুধু আমার বউ। ওই তানিয়া বা অন্য কোনো মেয়ের সাধ্য নেই আমার পাশে দাঁড়ানোর। তুই আমার রক্তে মিশে আছিস ইয়ানা। আরাফ ইয়ানার ঠোঁটে আবার একটা গভীর চুমু দেয়। এবার ইয়ানা আর বাধা দেয় না। সেও তার দুই হাত দিয়ে আরাফের গলা জড়িয়ে ধরে। সে তার সমস্ত অভিমান, সমস্ত রাগ আরাফের এই আদরের কাছে সমর্পণ করে দেয়। দুজনের শ্বাস প্রশ্বাস এক হয়ে যায়। আরাফের হাত ইয়ানার শরীরের প্রতিটি ভাঁজে তার অধিকারের চিহ্ন এঁকে দিচ্ছে। ইয়ানা চোখ বন্ধ করে আরাফের বুকের ভেতর নিজেকে লুকিয়ে ফেলে। হঠাৎ করে আরাফ ইয়ানাকে ছেড়ে উঠে বসে। সে পকেট থেকে একটা ছোট্ট মকমলের বক্স বের করে। ইয়ানা অবাক হয়ে উঠে বসে, তার শাড়ি ঠিক করে নেয়। হাতটা দে তোর। কি এটা? হাত দে বলছি। ইয়ানা কাঁপা কাঁপা হাতে নিজের ডান হাতটা এগিয়ে দেয়। আরাফ বক্সটা খুলে একটা সুন্দর হীরার আংটি বের করে। সে ইয়ানার অনামিকায় আংটিটা পরিয়ে দেয়। এই আংটিটা আমি অনেক আগে থেকেই কিনে রেখেছিলাম। এটা শুধু তোর জন্য, তানিয়া বা অন্য কারোর জন্য নয়। তুই আমার এঙ্গেজড বউ ইয়ানা। এই বাড়ির কেউ জানুক বা না জানুক তুই জানিস। আরাফ ভাইয়া। ইয়ানার চোখে পানি চলে আসে। সে আংটিটার দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে কাঁদতে থাকে। আরাফ ইয়ানার চোখের পানি মুছে দিয়ে তার কপালে একটা চুমু দেয়। এখন আর কান্নাকাটি করবি না, ব্যাগটা গুছিয়ে রাখ। আমি শফিকের ব্যাপারটা আজকেই ফয়সালা করব। ও কোথায় আছে আমি জানি। আপনি একা যাবেন না প্লিজ। ও অনেক ভয়ঙ্কর মানুষ। তুই চিন্তা করিস না, আমার কিছু হবে না। তুই শুধু এই আংটিটা কাউকে দেখাবি না। আরাফ ঘর থেকে বেরিয়ে যায়। ইয়ানা আংটিটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত শান্তি অনুভব করে। তার মনে হচ্ছে সব মেঘ কেটে গিয়ে বুঝি আবার রোদ উঠবে। কিন্তু বিকালবেলা হঠাৎ করেই ইয়ানার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। ইয়ানা মেসেজটা খুলে দেখে তার বুকের রক্ত হিম হয়ে যায়। মেসেজে লেখা, খুব তো আরাফের সাথে রোম্যান্স করছিস, ভাবছিস আন্টি পড়লেই তুই এবারের বউ হয়ে যাবি। আজ সন্ধ্যা 7টায় পুরনো ব্রিজের নিচে আয়, একা আসবি। যদি আরাফকে কিছু বলিস তবে তোরা আর আরাফের ঘরে ভেতরে ওই নোংরা রোমান্সের ভিডিও আমি দাদির ফোনে পাঠিয়ে দেব। আর আসিস যদি তাহলে তোর আসল মায়ের পরিচয়টাও আজ তোকে দিয়ে দেব। হিতি, তোর শফিক ভাইয়া। ইয়ানা মেসেজটা দেখে থরথর করে কাঁপতে থাকে। শফিক ভাইয়া কি তাদের ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছে? দাদি যদি এই ভিডিও দেখে তাহলে আরাফ আর তাকে দুজনকে মেরেই ফেলবে। আর তার আসল মায়ের পরিচয় সে কে? ইয়ানা বারবার আরাফকে কল করার চেষ্টা করে, কিন্তু আরাফের ফোন বন্ধ। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ইয়ানার হাতে সময় নেই, তাকে যেতেই হবে। সে কালো বোরখাটা পরে আবার পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে পুরনো ব্রিজের উদ্দেশ্যে। সে জানে না সেখানে তার জন্য কি ভয়ঙ্কর ফাঁদ অপেক্ষা করছে। পুরনো ব্রিজের চারপাশটা ঘুটঘুটে অন্ধকার।
আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু দূরে হাইওয়ের গাড়ির হেডলাইট মাঝে মাঝে এই অন্ধকারকে চিরে দিয়ে যাচ্ছে। ব্রিজের নিচের একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে ইয়ানা। তার সারা শরীর ভয়ে থরথর করে কাঁপছে, বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন হাতুড়ির মতো বাড়ি মারছে। ঘড়িতে তখন সন্ধ্যা 7:10। হঠাৎ পেছনের ঝোপঝাড়ের নির্দিক থেকে জুতোর মচমচ শব্দ শুনেই ইয়ানা চমকে ওঠে। বাহ, ছোট বোন তো দেখছি একদম সময় মতো চলে এসেছে। আমি ভেবেছিলাম তুই আরাফকে নিয়ে আসবি, ভালোই করেছিস একা এসে। শফিক ভাই, আপনি এসব কি শুরু করেছেন? আপনি নিজের ভাইয়ের ক্ষতি কেন করতে চাইছেন? আর আমার সাথে আপনার কিসের শত্রুতা? শত্রুতা? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই ইয়ানা। শত্রুতা তো আমার ওই দাদির সাথে আর তোর ওই তথাত্ত্বিক আব্বুর সাথে। সম্পত্তির সব ভাগ দাদি আরাফের নামে লিখে দেওয়ার চক্রান্ত করছে, আর কবির চাচা তোকে মাথায় তুলে নিচে বেড়াচ্ছে। আমি এই বাড়ির বড় ছেলে হয়েও একটা কানাকড়ি দাম পাই না। সম্পত্তির জন্য আপনি নিজের পরিবারকে ব্ল্যাকমেল করছেন? আপনি এত নিচে নামতে পারলেন? শফিক পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়। সিগারেটের ধোঁয়া ইয়ানার মুখের দিকে ছেড়ে সে একটা শয়তানি হাসি দেয়। ইয়ানা কাঁচতে কাঁচতে এক পা পিছিয়ে যায়। জ্ঞান দিস না ইয়ানা, তুই নিজে কত বড় ধোয়া তুলসী পাতা সেটা তো আমি কাল রাতেই দেখেছি। তোদের ঘরের ওই রোমান্টিক ভিডিওটা দাদি দেখলে কি করবে জানিস? তোকে তো ঘাড় ধরে ফের করবে, আরাফকেও ত্যায্য পুত্র করবে। প্লিজ শফিক ভাইয়া, ওই ভিডিওটা দাদিকে দেখাবেন না। আপনার কি চাই আমাকে বলুন। আপনি টাকা চান? আমি আমার জমানো সব টাকা আপনাকে দিয়ে দিব। আরাফ ভাইয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। তোর জমানো কয় টাকায় আমার কি হবে রে ভিখারির মেয়ে? হ্যাঁ, ঠিকই শুনছি, ভিখারির মেয়ে। তুই জানতে চেয়েছিলি না তোর আসল পরিচয় কি, তোর মা বাবাকে? আজ তোকে আমি সব বলবো। ইয়ানার চোখের পানি শুকিয়ে যায়। সে ফ্যালফ্যাল করে শফিকের দিকে তাকিয়ে থাকে। তার এত দিনের অজানা অতীত, তার শিকড়, সবকিছু আজ এই ভয়ঙ্কর মানুষটার মুখ থেকে শুনতে হবে ভেবেই তার দম বন্ধ হয়ে আসে। কে কে আমার মা? কে আমাকে এই বাড়িতে রেখে গেছিল? তোর মা কোনো ভদ্র ঘরের মহিলা ছিল না ইয়ানা। তোর মা ছিল একটা ডান্স ক্লাবের ডান্সার, নাম ছিল রুবিনা। ওই রুবিনার রূপের জলে ফেসেছিল তোর এই কবির চাচা। নিজের স্ত্রীর চোখের আড়ালে মাসের পর মাস সে তোর মায়ের সাথে সময় কাটিয়েছে। কিন্তু যখন তোর মা প্রেগনেন্ট হলো তখন কবির চাচা ভয় পেয়ে যায়। সে তোর মাকে কিছু টাকা দিয়ে দূরে সরে যেতে বলে, কিন্তু তোর মা তোকে জন্ম দেওয়ার পরেই মারা যায়। কবির চাচা বাধ্য হয়ে নিজের পাপ লুকাতে তোকে এই বাড়িতে নিয়ে আসে, আর সবাইকে বলে তুই তার এক গরিব আত্মীয়র মেয়ে যাকে সে দত্তক নিয়েছে। মিথ্যা কথা, আপনি মিথ্যা বলছেন। আমার আব্বু এমন কাজ করতেই পারে না। আর আমার মা, না, এসব সত্যি হতে পারে না। সত্যি না মিথ্যা সেটা তুই কবির চাচাকে গিয়ে জিজ্ঞেস করিস। তোর রক্তই নোংরা ইয়ানা, তুই একটা পাপের ফসল। তুই এই বাড়ির পবিত্রতা নষ্ট করেছিস, আর এখন আরাফকে ফাঁসিয়ে এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছিস। ইয়ানা দুই হাতে নিজের কান চেপে ধরে মাটিতে বসে পড়ে। সে হাউমাউ করে কাঁদতে থাকে। শফিকের কথাগুলো বিষাক্ত তীরের মতো তার বুকে বিঁধছে। সে একটা ডান্সারের মেয়ে, সে কবির চাচার পাপের ফসল। এই সত্যিটা আরাফ জানলে কি হবে? আরাফ তো তাকে ঘৃণা করবে, দাদি জানলে তো তাকে মেরেই ফেলবে। কাঁদ, আরো জোরে কাঁদ, তোর এই কান্নাই আমার শান্তি। এবার শোন তুই কি করবি। তুই কাল সকালেই এই বাড়ি থেকে চিরকালের মতো চলে যাবি, কাউকে কিছু বলবি না। আর যাওয়ার আগে আরাফকে এমন কিছু বলে যাবি যাতে আরাফ তোকে চিরকাল ঘৃণা করে। যদি তুই এটা না করিস তবে কাল সকালে এই ভিডিও দাদির ফোনে চলে যাবে, আর তোর এই নোংরা মায়ের পরিচয় পুরো শহর জেনে যাবে। আমি চলে যাব, আমি কথা দিচ্ছি আমি কাল সকালেই চলে যাব, কিন্তু ভিডিওটা কাউকে পাঠাবেন না প্লিজ। আরাফ ভাইয়ের জীবনটা নষ্ট করবেন না। গুড গার্ল, এটাই তো আমি চেয়েছিলাম। এবার তুই। শফিক কথাটা শেষ করার আগেই অন্ধকারে বুক ছিঁড়ে একটা বাইকের জোরালো হেডলাইট এসে শফিকের মুখের ওপর পড়ে। তীব্র আলোয় শফিক চোখ কুঁচকে হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ইয়ানাও চমকে উঠে তাকায়। বাইক থেকে নেমে আসে আরাফ। তার দুই চোখ দিয়ে যেন আগুন ঝরছে, হাতের পেশিগুলোর আগে ফুলে উঠেছে। তুই আমার বউকে ব্ল্যাকমেল করছিস, শোরের বাচ্চা।
আরাব এক ছুটে এসে শফিকের কলার চেপে ধরে সজোরে একটা ঘুষি বসিয়ে দেয় শফিকের মুখে। শফিক ছিটকে গিয়ে পিলারের সাথে ধাক্কা খায়, তার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। ইয়ানা ভয়ে চিৎকার করে ওঠে। আরাফ ভাইয়া ছেড়ে দিন ওকে প্লিজ, মারামারি করবেন না। তুই চুপ করে থাক ইয়ানা, এই জানোয়ারটাকে আমি আজ মেরেই ফেলবো। ও তোর চোখে পানি এনেছে। আরাব শফিকের বুকের উপর বসে তাকে পাগলের মতো ঘুষি মারতে থাকে। শফিক নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আরাফের শক্তির কাছে সে কিছুই না। আরাব শফিকের পকেট থেকে ফোনটা বের করে এক আছাড় দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। ইয়া, ফোন ভেঙে কি করবে আরাফ? তুই কি ভেবেছিস আমি ব্রেকআপ রাখিনি? ভিডিও 10টা কপি আমার কাছে সেভ করা আছে, আমি এক ক্লিকে সব ভাইরাল করে দেবো। ভাইরাল তুই করবি? তার আগে তোর ওই এমবেজেলমেন্টের ফাইলগুলো আমি পুলিশের কাছে পাঠাবো। তুই কোম্পানির অ্যাকাউন্ট থেকে গত 2 বছরে যে 40 লাখ টাকা সরিয়েছিস তার সব প্রমাণ আমার হাতে আছে শফিক। তুই কি ভেবেছিস তুই একা গেম খেলতে পারিস? আরাফের কথা শুনে শফিকের হাসি মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে আরাফ তার সব গোপন খবর বের করে ফেলেছে। তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? তুই যদি ইয়ানার দিকে আর একবার চোখ তুলেও তাকাস বা ওই ভিডিওর কথা মুখে আনিস তবে তুই সোজা জেলে যাবি। আর তুই একটু আগে ইয়ানাকে ওর মায়ের ব্যাপারে যে ফালতু গল্পটা শোনাচ্ছিলি সেটা আমি সব শুনেছি। তুই একটা আস্ত মিথ্যেবাদী। আব্বুকে ব্ল্যাকমেল করার জন্য তুই এই মন গড়া গল্পটা ফেদেছিস। আরাফ ভাই উনি কি মিথ্যা বলছিলেন? আমার মা ডান্সার ছিলেন না। একদম না ইয়ানা, ও তোকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্যই মিথ্যা গল্প বানিয়েছে। তুই ওর কোনো কথা বিশ্বাস করবি না। আমি মিথ্যে বলিনি আরাফ, তুই দাদিকে গিয়ে জিজ্ঞেস কর, দাদি সব জানে। দাদি নিজেই তো। আরাফ আর শফিককে কথা বলতে না দিয়ে তার পেটে সজোরে একটা লাথি মারে। শফিক ব্যথায় কুঁকড়ে যায়। তুই এখান থেকে এখনই দূর হ শফিক। আর কোনোদিন যদি এই বাড়ির ত্রিসীমানায় তোকে দেখি তবে তোর লাশ আমি এই নদীতে ভাসিয়ে দেব। যা এখান থেকে। শফিক উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকারের দিকে মিলিয়ে যায়। আরাফ হাঁপাতে হাঁপাতে ইয়ানার দিকে ফেরে। ইয়ানা তখনও মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরাফ দ্রুত ইয়ানার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়ানা আমার দিকে তাকা, তুই কাঁদছিস কেন? আমি তো চলে এসেছি, আমি সব ঠিক করে দিয়েছি। আমাকে ছেড়ে দিন আরাফ ভাইয়া। শফিক ভাইয়া হয়তো পুরোটা মিথ্যা বলেনি। আমার আসল পরিচয় তো সত্যি কেউ জানে না। আমি একটা নোংরা রক্তের মেয়ে, আমি আপনার যোগ্য না। তুই আবার ওইসব আজে বাজে কথা বলছিস? আমি তোকে কতবার বলেছি তোর পরিচয় দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আরাফ ইয়ানাকে জোর করে মাটি থেকে তুলে দাঁড় করায়। নদীর ধারের ঠান্ডা বাতাস ইয়ানার শরীর কাঁপিয়ে দিচ্ছে। আরাফ ইয়ানার বোরখার হুডটা খুলে দেয়। ইয়ানার অশ্রু ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাক দেখে আরাফের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। সে ইয়ানাকে কোলে তুলে নিয়ে একটু দূরে থাকা একটা পুরনো পরিত্যক্ত টিনশেড ঘরের দিকে নিয়ে যায়। ঘরটা অনেক পুরনো, ভেতরে একটা ভাঙা কাঠের বেঞ্চ ছাড়া আর কিছুই নেই। আরাফ ইয়ানাকে সেই বেঞ্চের উপর বসিয়ে নিজে তার সামনে হাঁটু গেড়ে বসে। সে তার জ্যাকেটটা খুলে ইয়ানার গায়ে জড়িয়ে দেয়। আরাফ ভাই আপনারা এখানে কেন আসলাম? আরাফ ভাই আমরা এখানে কেন আসলাম? আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। দাদি যদি আমাকে ঘরে না দেখে। দাদি কিছু বলবে না, আমি সব ম্যানেজ করে এসেছি। এখন তুই শুধু আমার দিকে তাকা। আরাফ তার 2 হাত দিয়ে ইয়ানার বুকটা চেপে ধরে। ইয়ানার চোখে তখনও ভয় আর অনিশ্চয়তা। আরাফ তার বুড়ো আঙ্গুল দিয়ে ইয়ানার চোখের পানি মুছিয়ে দেয়। আমি তোকে আজ একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ইয়ানা, তোর মা ড্যান্সার হোক, ভিখারি হোক বা কোনো রাজকন্যা হোক, তাতে আরাফের কিচ্ছু যায় আসে না। তুই আমার কাছে শুধু ইয়ানা, আমার সে ছোট্ট জেদি ইয়ানা যে আমার সাথে সারাদিন ঝগড়া করে আর রাতে আমার বুকে মাথা না রাখলে যার ঘুম আসে না। কিন্তু সমাজ, আপনার পরিবার, তারা তো আমাকে মেনে নেবে না। তানিয়া আপুকে বিয়ে করলে সবাই খুশি হবে। তানিয়াকে আমি কোনোদিন বিয়ে করব না। আমার বউ হিসেবে যদি কেউ এই বাড়িতে থাকে তবে সে শুধু তুই। আরাফের কথাগুলো ইয়ানার মনের ভেতরে সব মেঘ দূর করে দেয়। সে আর নিজেকে আটকে রাখতে পারে না। সে 2 হাতে আরাফের গলা জড়িয়ে ধরে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আরাফও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ইয়ানার নরম শরীরের উষ্ণতা আরাফের পাগল পাড়া আবেগকে আরো বাড়িয়ে দেয়।
আরাফ ইয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলে, যা শুনে ইয়ানার সারা শরীরে একটা বিদ্যুতের ঝলক খেলে যায়। আরাফের ঠোঁট ইয়ানার ঘাড়ে আর গলার ভাঁজে পাগলের মতো চুমু খেতে শুরু করে। ইয়ানা আরাফের চুল খামছে ধরে একটা হালকা শব্দ করে ওঠে। আরাফ ভাইয়া, আমার খুব অদ্ভুত লাগছে। আমাকে আজ বাধা দিস না ইয়ানা, তুই আমার, শুধু আমার। আমি আজ তোর শরীরের প্রতিটি অংশে আমার নাম লিখে দেব। আরাফ ইয়ানাকে বেঞ্চের ওপর শুইয়ে দেয়। ইয়ানার বোরখাটা সে আস্তে আস্তে সরিয়ে দেয়। ভেতরে থাকা 3 পিসের ওড়নাটা মেঝেতে পড়ে যায়। আরাফ ইয়ানার ওপর ঝুঁকে পড়ে তার ঠোঁটে একটা গভীর আক্রোশ মেশানো চুমু দেয়। ইয়ানাও এবার পুরো আবেগ দিয়ে আরাফকে সহযোগিতা করে। তাদের জিভের লড়াইয়ে কেউ যেন হার মানতে রাজি নয়। আরাফের এক হাত ইয়ানার কোমরের নিচ দিয়ে গিয়ে তাকে নিজের শরীরের সাথে আরো শক্ত করে চেপে ধরে। ইয়ানা আরাফের পিঠের শার্টের ওপর দিয়ে খামছে ধরে। আরাফের গরম নিঃশ্বাস আর এলোমেলো আদর ইয়ানার শরীরের প্রতিটি শিরায় আগুন ধরিয়ে দেয়। সে চোখ বন্ধ করে আরাফের এই বুনো ভালোবাসার কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে। তাদের এই তীব্র আবেগ আর ভালোবাসার কাছে বাইরের সব ষড়যন্ত্র আর মিথ্যে পরিচয় যেন তুচ্ছ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে, আরাফ ইয়ানাকে নিজের বুকের মধ্যে গুটিয়ে নিয়ে শুয়ে থাকে। ইয়ানার মাথা আরাফের প্রশস্ত বুকে রাখা। আরাফ ইয়ানার চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আমরা এখন কি করব আরাফ ভাইয়া? শফিক ভাইয়া যদি সত্যি ভিডিওটা দাদিকে দিয়ে দেয়? ও দিতে পারবে না, ওর কাছে কোনো ব্যাকআপ নেই। ও শুধু তোকে ভয় দেখাচ্ছিল। আর যদি দিয়েও দেয়, আমি দাদির সামনে দাঁড়িয়ে বলবো যে আমি আমার নিজের বউকে আদর করেছি, এতে কার কি সমস্যা? আপনি সত্যিই পাগল। দাদি তো আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে। পুঁতে ফেললে তোকেও আমার সাথে একই কবরে পুঁততে হবে, কারণ আমি তোকে ছাড়া এক পাও নড়ব না। চল এবার বাড়ি ফেরা যাক, রাত অনেক হয়েছে। আরাফ ইয়ানাকে গুছিয়ে বোরখাটা পরিয়ে দেয়। এরপর দুজনে বাইকে উঠে বাড়ির দিকে রওনা হয়। রাতের বাতাস এখন আর ইয়ানার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে না। আরাফের চওড়া পিঠে মুখ লুকিয়ে সে একটা অদ্ভুত নিরাপত্তা অনুভব করছে। বাড়ির পেছনের গেট দিয়ে তারা খুব সাবধানে ভেতরে ঢোকে। পুরো বাড়ি নিস্তব্ধ থাকার কথা, কিন্তু ড্রয়িং রুমের দিকে তাকাতেই তাদের বুকটা ধক করে ওঠে। ড্রয়িং রুমের সব লাইট জ্বলছে। আরাফ ইয়ানার হাত শক্ত করে ধরে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। সেখানে যা দৃশ্য তারা দেখে তাতে তাদের দুজনেরই পায়ের তলা থেকে মাটি সরে যায়। সোফার ঠিক মাঝখানে দাদি গম্ভীর মুখে বসে আছেন। তার এক পাশে আবরার সাহেব আর কবির সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। অন্য পাশে সালমা বেগম আর ফাতেমা বেগম বসে কাঁদছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো তানিয়া আর তার মাও সেখানে উপস্থিত। তানিয়ার মুখে একটা শয়তানি হাসি। এসেছিস তোরা? আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম। দাদি, এত রাতে তোমরা সবাই এখানে? কি হয়েছে? কি হয়েছে সেটা তো তুই ভালো করেই জানিস আরাফ। তুই কি ভেবেছিলি তুই এ বাড়ির সবাইকে বোকা বানিয়ে ইনায়ার সাথে ফুর্তি করে বেড়াবি, আর আমি কিছুই জানতে পারবো না? ইনায়া ভয়ে আরাফের পিছনে লুকিয়ে পড়ে। আরাফ ইয়ানার হাতটা আরো শক্ত করে ধরে সামনে এগিয়ে যায়। তুমি কি বলছো দাদি? আমি বুঝতে পারছি না। আহা, ন্যাড়া বেলতলায় একবারই যায় আরাফ। তুই কত বড় সাধু সেটা আমরা সবাই জেনে গেছি। এই দেখ, তোর আর তোর ওই সতী সাবিত্রী বোনের কীর্তি। তানিয়া নিজের ফোনটা এগিয়ে দেয়। ফোনে একটা ভিডিও প্লে হচ্ছে। আরাফ আর ইয়ানা স্পষ্ট দেখতে পায় সেটা তাদের কাল রাতের সেই ছাদের ভিডিও। শফিক ভিডিওটা দাদিকে না পাঠিয়ে তানিয়াকে পাঠিয়েছে। দাদি, আমাকে ক্ষমা করে দিন। আরাফ ভাইয়ার কোনো দোষ নেই। আমি চুপ কর, তুই একটা কথা বলবি না। আমি তোকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর তুই আমার নাতির মাথা খেয়েছিস। তুই কাল সকালে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। দাদি, তুমি ইয়ানাকে বের করে দেওয়ার কে? ইয়ানা এই বাড়ির মেয়ে, ও কোথাও যাবে না। ও এ বাড়ির কেউ না আরাফ, ও একটা অনাথ। আর ওর মতো একটা সস্তা মেয়েকে তুই আমার জায়গায় বসাতে চাস? তানিয়ার কথা শেষ হওয়ার আগেই দাদি সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেন তানিয়ার গালে। থাপ্পড়ের শব্দে পুরো ড্রয়িং রুমে কেঁপে ওঠে। তানিয়া ছিটকে মেঝেতে পড়ে যায়। সবাই স্তব্ধ হয়ে যায়। তানিয়ার মা চিৎকার করে ওঠেন, কালামা, আপনি আমার মেয়েকে মারলেন?
ওই কালনাকে নিয়ে আনার জন্য আপনি আমার মেয়ের গায়ে হাত তুললেন? হ্যাঁ, তুলেছি। আর তুই যদি একটা কথাও বলিস, তোকেও আমি থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেব। তুই আর তোর মেয়ে মিলে আমার নাতিকে ফাঁদে ফেলতে চেয়েছিস। তুই ভেবেছিস আমি কিছু জানি না? দাদি তুমি তানিয়াকে মারলে কেন? ও তো শুধু ভিডিওটা। তুই চুপ কর আরাফ, তুই একটা গাধা। তুই কি জানিস এই ভিডিওটা কে রেকর্ড করেছে? শফিক একা করেনি। এই তানিয়া শফিকের সাথে হাত মিলিয়ে তোরা রিনায়ার পেছনে ক্যামেরা লাগিয়েছিল। ওরা চেয়েছিল তোকে ব্ল্যাকমেল করে এই সম্পত্তির ভাগ নিতে। আরাফ আর ইয়ানা অবাক হয়ে তানিয়ার দিকে তাকায়। তানিয়া মেঝেতে বসে কাঁপছে। কিন্তু ওরা জানে না যে আমি এই বাড়ির মালিক। আমার চোখের আড়ালে একটা পাতাও নড়ে না। আমি শফিকের সব কীর্তি আগেই জেনে গেছি। ওকে পুলিশ আজ রাতেই অ্যারেস্ট করেছে। আর তানিয়া, তোর সাথে আরাফের কোনো বিয়ে হবে না। তোরা মা মেয়ে কাল সকালে আমার বাড়ি থেকে বিদায় নিবি। দাদি তুমি তাহলে সব জানতে? হ্যাঁ, জানতাম। কিন্তু আমি এটাও জানতাম যে তুই আর ইনায়া গোপনে প্রেম করছিস। তোরা কি ভেবেছিস তোদের এই লুকোচুরি আমার চোখে পড়ে না? দাদি আমরা আসলে তুই আর একটা কথা বলবি না ইনায়া। আমি তোর ওপর খুব রেগে আছি। তুই আরাফের সাথে এতটা মাখামাখি করলি, অথচ আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না। দাদি আমরা বলতে চেয়েছিলাম, কিন্তু ইয়ানার পরিচয়ের ব্যাপারটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম। শফিক বলছিল ইয়ানা নাকি। শফিক একটা মিথ্যেবাদী জানোয়ার। ও তোদের উল্টো পাল্টা বুঝিয়ে তোদের দুর্বল করতে চেয়েছিল। কিন্তু আজ আমি তোদের সামনে একটা বড় সত্যি প্রকাশ করব। দাদির কথায় ড্রয়িং রুমের পিনপতন নীরবতা নেমে আসে। আবরার সাহেব আর কবির সাহেব ভয়ে একে অপরের দিকে তাকান। দাদি তার সোফা থেকে উঠে দাঁড়ান এবং ড্রয়িং রুমের এক কোণায় থাকা একটা বন্ধ দরজার দিকে ইশারা করেন। ইনায়া, তুই জানতে চেয়েছিলি না তোর আসল মাকে? তুই কোথা থেকে এসেছিস? আজ আমি তোকে তোর আসল মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। দাদির কথা শেষ হতেই সেই বন্ধ দরজাটা ধীরে ধীরে খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসেন একজন মধ্যবয়স্ক নারী। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, কিন্তু চেহারায় একটা অদ্ভুত আভিজাত্য। ইয়ানা ফ্যালফ্যাল করে সেই নারীর দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে এই মুখটা তার খুব চেনা, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছে না। নারীটি ধীর পায়ে ইয়ানার সামনে এসে দাঁড়ান। তার চোখে জল। সে কাঁপা কাঁপা হাতে ইয়ানার গাল স্পর্শ করেন। আমার মামুনি, তুই কত বড় হয়ে গেছিস। কে আপনি? ও হলো তোর আপন মা ইনায়া, আর ওর নাম হলো। দাদি নামটা বলার আগেই ড্রয়িং রুমের মেইন দরজাটা বিকট শব্দে খুলে যায়। সবাই চমকে সেদিকে তাকায়। দরজায় দাঁড়িয়ে আছে আর একজন অচেনা মানুষ, যার চেহারা দেখে আবরার সাহেব আর কবির সাহেব দুজনেই আক্ষরিক অর্থেই মাটিতে বসে পড়েন। রুবিনার আসল পরিচয় আমি দিচ্ছি মা, কারণ এই রুবিনাকে তোমরা 19 বছর আগে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আরাফ আর ইয়ানা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এই নতুন মানুষটা কে? আর 19 বছর আগে এই বাড়িতে ঠিক কী ঘটেছিল যা আজ ইয়ানার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে? দরজায় দাঁড়ানো অচেনা মানুষটির গলার আওয়াজে পুরো ড্রয়িং রুমের পরিবেশ যেন বরফের মতো জমে যায়।
আবরার সাহেব আর কবির সাহেব মাটিতে বসে ঘামছেন। ইয়ানা ফ্যালফ্যাল করে মানুষটির দিকে তাকিয়ে আছে। মানুষটির বয়স 50-এর কাছাকাছি, কিন্তু চেহারায় একটা রুক্ষ আর জেদি ভাব স্পষ্ট। কি হলো মা, আমাকে দেখে এমন ভূত দেখার মতো চমকে উঠলে কেন? নিজের ছোট ছেলেকে কি এত বছর পর চিনতে পারছো না? ছোট ছেলে? দাদি উনি কে? আর উনি ইয়ানার মায়ের ব্যাপারে এসব কি বলছেন? তুই চুপ কর আরাফ। জায়েদ, তুই এত বছর পরে বাড়িতে কি মনে করে? তুই তো নিজেই এই বাড়ি, এই সম্পত্তি সব ছেড়ে চলে গিয়েছিলি। আমি ছেড়ে গিয়েছিলাম নাকি তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে মা? শুধু আমি রুবিনার মতন একটা সাধারণ মেয়েকে ভালোবেসেছিলাম বলে তুমি আমাদের সম্পর্ক মেনে নাওনি। কিন্তু তুমি কি জানো, তোমার এই অহংকারের জন্যই আমি আমার মেয়েকে 19টা বছর দেখতে পারিনি। আপনি আপনি আমার বাবা? হ্যাঁ মণিমা, আমি তোর বাবা, তোর হতভাগা ভাগা। হ্যাঁ মণিমা, আমি তোর বাবা, তোর অভাগা বাবা, যাকে তোর দাদি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তোর মাকে যখন এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন সে প্রেগনেন্ট ছিল। আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম, ফিরে এসে দেখি তোর মা নেই। পাগলের মতো খুঁজেছি আমি তোদের। আমাকে মাফ করে দে মা, আমি তোকে বুকে আগলে রাখতে পারিনি। তোর জন্মের পর আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমি ভেবেছিলাম আমি মরে যাব। তখন তোর কবির চাচা আমাকে হাসপাতালে খুঁজে পায়। হ্যাঁ, আমি খুঁজে পেয়েছিলাম ভাবিকে। আমি জানতাম মায়ের ভয়ে জায়েদ আর ভাবিকে এই বাড়িতে কোনোদিনই জায়গা দেবে না। ভাবি যখন আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছিল তখন আমি ইয়ানাকে নিজের মেয়ে হিসেবে এই বাড়িতে নিয়ে আসি। আমাকেও বলেনি সত্যটা। মা বলেছিল আমি এক অনাথ মেয়েকে দত্তক নিয়েছি। আর তারপর তুই আমার স্ত্রীকে একটা পাগল আশ্রমে ফেলে রেখে চলে এসেছিল ভাইয়া। তুই ভুল জানিস জায়েদ, আমরা রুবিনাকে পাগল আশ্রমে ফেলিনি। ও মানসিক ট্রমাতে ছিল। আমরা ওর চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তুই তো নিরুদ্দেশ হয়ে গেলি। কারণ আমি জানতাম না আমার মেয়ে বেঁচে আছে। 10 বছর পর আমি রুবিনাকে একটা মেন্টাল অ্যাসাইলাম থেকে খুঁজে বের করি। ওকে সুস্থ করতে আমার আরও 5 বছর লেগেছে। আজ আমি সব সত্যি জেনে গেছি। আজ আমি আমার মেয়েকে নিয়ে যাব এই নরক থেকে। জায়েদ এগিয়ে এসে ইয়ানার হাত ধরে। আরাফ এক ঝটকায় জায়েদের হাত থেকে ইয়ানার হাতটা ছাড়িয়ে নেয় এবং ইয়ানাকে নিজের পেছনে লুকিয়ে ফেলে। ইয়ানা কোথাও যাবে না, ও এই বাড়িতে ছিল, এই বাড়িতেই থাকবে। তুই কে রে ছোকরা আমাকে আটকানোর? ইয়ানা আমার মেয়ে। ইয়ানা আমার বউ, ওর উপর আপনার থেকে 1000 গুণ বেশি অধিকার আমার। বউ? তোরা কবে বিয়ে করলি? তুই কি ভেবেছিস আমি তোদের ওই নোংরা ভিডিওর কথা জানি না? শফিক আমাকেও পাঠিয়েছে ওই ভিডিওটা। আমি তোকে জানতে পুঁতে ফেলবো। মুখ সামলে কথা বল জায়েদ। তুই যাকে পুঁতে ফেলার হুমকি দিচ্ছিস সে তোর মেয়ের আইনি স্বামী। দাদি, আপনি এসব কি বলছেন? আমি সত্যি বলছি নায়া, তুই আরামের বিবাহিত স্ত্রী। আজ থেকে নয়, আজ থেকে 12 বছর আগে থেকেই। দাদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 12 বছর আগে তো আমার বয়স ছিল 12 আর ইয়ানার 7। হ্যাঁ, তখন তোদের বয়স ওই রকমই ছিল। তুই কি ভেবেছিলি আমি কিছুই বুঝিনি? কবির যখন তোকে এই বাড়িতে আনলো আমি প্রথম দিনই তোর মুখের দিকে তাকিয়ে বুঝেছিলাম তুই জায়েদের মেয়ে। তোর চোখ, তোর নাক সব অবিকল জায়েদের মতো। তুমি জানতে? তাহলে তুমি এত বছর ধরে নাটক কেন করলে মা? কারণ আমি জানতাম শফিক বা পরিবারের অন্য কেউ যদি জানতে পারে ইনায়া তোর মেয়ে, তাহলে ওরা ইনায়াকে শান্তিতে থাকতে দেবে না। সম্পত্তির লোভে ওরা ইনায়াকে যে কোনো সময় ক্ষতি করতে পারে।
তাই ইনায়াকে এই পরিবারের একটা পাকাপোক্ত অধিকার দেওয়ার জন্য আমি তোর বড় ভাই আমরারের সাথে কথা বলি। আমরা গোপনে একজন কাজী ডেকে আরাফ আর ইনায়ার আকদ করিয়ে রাখি। দাদি, তুমি এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছিলে। তুমি জানো এই সত্যি না জানার জন্য ইয়ানা কতটা কষ্ট পেয়েছে? আমি শফিককে পুলিশে দিয়েছি। ও আর কোনো দিন এই বাড়ির ছায়াও মারাতে পারবে না। আর তানিয়া, তুই আর তোর মা এখনই এই বাড়ি থেকে বের হ। তোদের নোংরা ষড়যন্ত্র আমি অনেক আগেই ধরে ফেলেছি। তানিয়া আর তার মা কোনো কথা না বলে মাথা নিচু করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। রুবিনা ইয়ানাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। আমার মামুনি, আমার কলিজার টুকরো, আমাকে তুই ক্ষমা করে দে মা। তুমি কাঁদছো কেন মা? আমি তো তোমার বুকে আছি। তুমি আর বাবা মিলে আমাকে নিয়ে যাও না এখান থেকে। আমি আর এই বাড়িতে থাকবো না। ইয়ানা, তুই কি বলছিস এসব? তুই কোথায় যাবি আমাকে ছেড়ে? কেন আমি আমার বাবা মার কাছে যাব? এত বছর পর ওনাদের পেয়েছি, আমি আর ওনাদের ছাড়বো না। আর আপনি তো তানিয়া আপুকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া ছিলেন। আমি তোকে কতবার বলেছি ওটা নাটক ছিল। আমি তোকে ছাড়া বাঁচবো না ইয়ানা। তুই আমার স্ত্রী, আমার কাবিন করা বউ তুই। আরব ঠিকই বলেছে ইয়ানা। আমি বাবা হয়ে তোকে তোর স্বামীর কাছ থেকে আলাদা করতে পারি না। তুই এই বাড়িতেই থাকবি। আমি আর তোর মা আজ অনেক শান্তিতে আছি যে আমাদের মেয়ে এত ভালো একটা পরিবারের বউ। দাদি এগিয়ে এসে জায়েদকে জড়িয়ে ধরেন। পরিবারের সবার মাঝে একটা অদ্ভুত আনন্দের বন্যা বয়ে যায়। পরের দিন সকাল থেকে পুরো বাড়ি আলোয় সেজে ওঠে। দাদির নির্দেশে আজ আরাফ আর ইয়ানার আনুষ্ঠানিকভাবে রিসেপশন। রাত গভীর হয়। মেহমানরা সবাই যে যার বাড়িতে চলে গেছে। রুবিনা ইয়ানাকে নিজে হাতে আরাফের ঘরে রেখে আসেন। মা, তোমরা তো মাঝে মাঝে আসবে তাই না? রুবিনা দরজা ভেজিয়ে দিয়ে চলে যান। ইয়ানা বিছানার এক কোণায় জড়সড় হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর আরাফ ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। মুখ ঢাকছিস কেন বউ? আজ তো তুই লিগেল বউ। আজ তো কেউ এসে আমাদের ডিস্টার্ব করবে না। আপনি একটু দূরে বসুন আরাফ ভাই, আমার খুব ভয় করছে। ভয় করছে? কাল রাতে ওই ব্রিজের নিচে তো খুব বলছিলি আমি নাকি তোকে ব্যবহার করছি। আজ প্রমাণ করে দেব আমি তোকে কতটা ব্যবহার করতে পারি। আরাফ প্লিজ, ফাজলামি করবেন না। আমার সত্যিই লজ্জা লাগছে। লজ্জা পাওয়ার কিছু নেই বউ, আজ রাতটা শুধু আমাদের। তুই আজ এত সুন্দর সেজেছিস কেন ইয়ানা? আমি নিজে তো সাজিনি, মা আর ভাবিরা সাজিয়ে দিয়েছে। ভালো লাগছে না আমাকে? ভালো তো লাগছে, কিন্তু তোকে এই ভারী গহনা আর লেহেঙ্গাতে বড্ড আনকমফোর্টেবল মনে হচ্ছে। আমি কি একটু হেল্প করব? না, আমি নিজে খুলে নিচ্ছি। আপনি ওদিকে ঘুরুন। সে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। আরাফ কোনো কথা না শুনে ইয়ানার কানের কাছে হাত নিয়ে যায়। সে খুব সাবধানে ইয়ানার কানের ভারী দুল দুটো খুলে দেয়। তুই এত কাঁপছিস কেন ইয়ানা? আমি তো এখনো কিছুই করিনি। আপনি আমাকে ছুলেই আমার অদ্ভুত একটা অনুভূতি হয়। আমার মনে হয় আমি শ্বাস নিতে পারছি না। আজ তোকে শ্বাস নিতে হবে না। আজ শুধু আমার বুকে মাথা রেখে তুই অনুভব করবি আমাকে। আরাফ, আমাকে ছেড়ে দিন না একটু। আজ আর কোনো ছাড়াছাড়ি নেই। তুই শুধু আমার ইয়ানা। আপনি খুব খারাপ, সব সময় শুধু জোর করেন। হ্যাঁ, আমি খারাপ। তোর জন্য আমি সব করতে পারি। আরাফ ইয়ানাকে বিছানার মাঝখানে শুইয়ে দেয় এবং নিজে তার উপর ঝুঁকে পড়ে। ইয়ানার বুকের ধুকপুকানি আরাফ স্পষ্ট শুনতে পাচ্ছে। তুই শুধু আমার ইয়ানা। তোকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি আরাফ, খুব বেশি ভালোবাসি। আজ আমাকে বাধা দিবি না তো? না, আজ আমি শুধু আপনার। আরাফের ঠোঁট ইয়ানার কপালে, গালে আর সবশেষে তার কাঁপা কাঁপা ঠোঁটে গিয়ে থামে। ইয়ানাও আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে। রাতের নিস্তব্ধতায় শুধু তাদের দুজনের গভীর শ্বাস প্রশ্বাস আর ছুরি বাজার রিনিঝিনি শব্দ শোনা যায়।
ভোরের স্নিগ্ধ আলোয় ঘরটা আলোকিত হয়ে আছে। ইয়ানা আরাফের বুকের উপর মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছে। যে মেয়েটাকে আরাফ সারা জীবন শুধু জ্বালিয়েছে, আজ সেই মেয়েটাই তার জীবনের সবচেয়ে বড় সত্যি আর ভালোবাসার পূর্ণতা।